সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠান দেখতে। গর্ভবতী মা ও শিশুর যত্ন এই বিষয়ে আজকে লাইভ শুরু হচ্ছে আমাদের সাথে রয়েছে ডক্টর রেবেকা সুলতানা, সহকারী অধ্যাপক আদ্দিন ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল, কনসালটেন্ট ইনসাফ বারাকা হাসপাতাল। ম্যাডাম, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। ম্যাডাম, আপনি জানেন যে আমাদের একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা কথা বলি এবং সেই বিষয়ের উপর আমাদের কিছু প্যানেল প্রশ্ন থাকে এবং থাকে দর্শক। ম্যাডাম, আমরা আজকে গর্ভবতী মা ও শিশুর যত্ন এই বিষয়ে আজকে আমরা আপনার সাথে কথা বলবো। আর বিশেষ করে বর্তমানে শীতকাল শুরু হচ্ছে, এই শীতকালীন সময়ে গর্ভবতী মায়েদের টেনশন অনেকটা বেড়ে যায়, কারণ অন্যান্য সময়ের চেয়ে শীতকালীন সময়ে গর্ভবতী মায়ের জন্য একটু বেশি যত্নের প্রয়োজন হয়। তো আমরা একটু শুরু করতে চাই। আপনার কাছে জানতে চাইবো ম্যাডাম, আমরা অনেকেই অনেক আগে থেকেই একটা কথা জানি যে গর্ভবতী মায়ের কয়েকটি বিপদের চিহ্ন থাকে। এই গর্ভবতী মায়েদের বিপদের চিহ্ন থাকে, সেই বিষয়গুলো এক একটা। আচ্ছা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি আমার সকল দর্শককে ধন্যবাদ জানাই যারা উপস্থিত আছেন, এবং আমি কংগ্রাচুলেশন জানাচ্ছি সেই সব মায়েদেরকে যারা প্রেগন্যান্ট হয়েছেন এবং আমাদের লাইভ অনুষ্ঠানে অ্যাটেন্ড হয়েছেন। তো প্রথমেই যে ব্যাপারটা সেটা হচ্ছে একটু ছোট্ট করে বলি যে প্রেগনেন্সি একটা ভাইটাল বিষয় সবার লাইফেই। এটা মানে আগে যখন অনেকবার প্রেগনেন্সি হতো, এখন কিন্তু মানুষ লিমিটেড প্রেগনেন্সি নেয়, একবার আর দুবার। সো এটা খুবই ইম্পর্টেন্ট। তো প্রেগনেন্সিতে সব কিছুই খুবই গুরুত্বপূর্ণ, তো একদম ফার্স্ট টু লাস্ট ইম্পর্টেন্ট। স্পেশালি আমি বলবো যে প্রেগনেন্সি প্ল্যানিং যদি করে থাকে 3 মাস আগে থেকে আমার মনে হয় এই ব্যাপারে গুরুত্ব আরোপ করা উচিত। হ্যাঁ, তো যা হোক, যার দর্শক যারা আছেন, আশা করি আমি আপনাদের কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর এখান থেকে সামান্য হলেও উপকৃত হবেন। ফার্স্ট আসি আপনার কোশ্চেনে, যেটা বললেন যে ইম্পর্টেন্ট বিপদ চিহ্ন। ঠিক আছে, তো বিপদের চিহ্ন যেগুলো সেগুলো হচ্ছে প্রেগনেন্সিতে যেমন 5টা ইম্পর্টেন্ট চিহ্ন আমরা যেটা বলি সেটা হলো যে এক্সেসিভ গর্ভপাত, মানে রক্তস্রাব। এখন এটা প্রেগনেন্সিতে হতে পারে, ডেলিভারির সময় হতে পারে, প্রেগনেন্সির পরে মানে ডেলিভারি পরেও হতে পারে। তো প্রেগনেন্সিতে যেমন প্রথম দিকে একবার একটা গর্ভস্রাব বা রক্তস্রাবের থাকে, সেটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে নেগলেক্ট করার কোনো সুযোগ নেই, এবং সেটা অল্প হোক আর বেশি হোক। আর দ্বিতীয়টা হচ্ছে যে গর্ভবতী মায়ের যদি চোখে ঝাপসা দেখেন, প্রেশার বেড়ে যায়, হ্যাঁ, তারপরে তার ঘুম হচ্ছে না, দেন হচ্ছে বুকে ব্যথা হচ্ছে, পেশাব কম হচ্ছে, এগুলো একটা ইম্পর্টেন্ট সাইন। দ্বিতীয়ত হচ্ছে বেশি পা ফুলে গেছে, পা ফুলে গেছে, এটাও একটা বিপদ চিহ্ন, যেটা হচ্ছে 12 আওয়ার্স রেস্ট নিয়েও যাচ্ছে না, এটা একটা বিপদ চিহ্ন। দ্বিতীয়ত হচ্ছে মায়ের যদি খিঁচুনি হয়, হ্যাঁ, খিঁচুনি রোগ বা খিঁচুনি বা হয়, সেটা একটা বিপদ চিহ্ন। পানি যদি টাইমের আগে ভেঙে যায়, সেটা একটা বিপদ চিহ্ন, এগুলো একটা বিপদ চিহ্ন। তারপরে হচ্ছে যে মায়ের হচ্ছে অতিরিক্ত জ্বর, তারপরে হচ্ছে অতিরিক্ত জ্বর অথবা তার মানে খিঁচুনি, হ্যাঁ, এগুলো বিপদ চিহ্নের মধ্যে আসে। হ্যালো ম্যাডাম, শুনতে পাচ্ছেন? জি জি জি, আমরা এই বিষয়গুলো যদি হয় তাহলে এই বিপদ চিহ্ন আমরা এক এক করে একটু আলোচনা করব সামনের দিকে। তো ম্যাডাম, আমরা যারা বিশেষ করে মা হন তারা সবসময় টেনশনে থাকেন। তো মায়েদের টেনশন সবচেয়ে বেশি, অন্যদের আনন্দ, মায়েরও আনন্দ, কিন্তু মায়ের টেনশনটা একটু বেশি। এই যে টেনশন থেকেও এটা যে শিশুর ক্ষতি হতে পারে, এবং গর্ভাবস্থায় যে একজন নারীর মানসিক স্বাস্থ্য সুস্থ থাকতে হয়, মানসিক চাপ মুক্ত থাকতে হয়, এ বিষয়ে ম্যাডাম আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম। আসলে প্রেগনেন্সিটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ এই সময় আমি বলবো প্রত্যেক মাকেই স্ট্রেস মুক্ত থাকতে হবে, অর্থাৎ টেনশন করা যাবে না। কারণ আপনি এইটা একটা লাইফের পার্ট, আপনি এটাকে এনজয় করেন, তাহলে আমার মনে হয় সব রকম যেটা
স্ট্রেস, চিন্তা, দুর্ভাবনা তো সংসারে থাকেই, সেটাকে আপনি ইয়ে করে মানে মিনিমাইজ করে যেভাবে পারেন ফ্যামিলি সবাই তাকে সাপোর্ট দিতে হবে যাতে সে টেনশন মুক্ত থাকে, দুশ্চিন্তা মুক্ত থাকে। এবং এই গর্ভ অবস্থা যে এই 10 মাস যেটা আমরা বলি 40 উইকস, এই সময়টা যেন সে পুরো টাইমটাই যেন এনজয় করতে পারে, এবং এটা একটা এনজয়ের পার্ট। যদিও রিস্ক আছে, যদিও আপনার অনেক শারীরিক সমস্যা আছে, তারপর এটা একটা নতুন একটা এক্সপিরিয়েন্স লাইফ। এই এক্সপিরিয়েন্সটাকে আসলে এনজয় করতে পারলেই কিন্তু ভালো। তো ম্যাডাম আমরা বলতে পারি যে যত কষ্টই হোক জি, আনন্দ আনন্দ নিয়ে তাকে সামনে তার এই নতুন যে মা হওয়ার যে আনন্দ এটাকে এনজয় করতে হবে, মানে এক হ্যাঁ, জি, কথায়। এটা বাচ্চার এবং মা দুজনের জন্যই হেলদি। মা যদি মেন্টালি সাউন্ড থাকে তাহলে বাচ্চাটারও কিন্তু সবকিছু দিক দিয়ে বাচ্চাও ভালো থাকবে। মানে এক কথায় যে আমার প্রথম কাজ হলো আমি যদি গর্ভবতী মা হই তাহলে আমাকে মানসিক দিক থেকে সুস্থ থাকতে হবে, জি, এবং জি, মানসিক ভাবে কোনো টেনশনই করা যাবে না, কোনো রকম টেনশনও করা যাবে না। এবং এই ক্ষেত্রে আমি ম্যাডাম একটু মায়ের কথা তো শুনলামই, এই ক্ষেত্রে মাকে মানসিকভাবে সুস্থ রাখার জন্য যারা পাশের মানুষ রয়েছে তাদের কি কি দায়িত্ব থাকা, কি কি দায়িত্ব রয়েছে ম্যাডাম আপনি যদি একটু বলেন। একটা ব্যাপার হচ্ছে ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে একটা ফ্যামিলিতে একটা প্রেগনেন্ট লেডি মানে ওই ফ্যামিলির প্রত্যেকেই তার প্রতি যত্নশীল থাকতে হবে। রাইট। নট অনলি হাজব্যান্ড, হ্যাঁ। শ্বশুর শাশুড়ি, ছোট ভাই বোন দেবর যারা আছে সবাই হুম। তার প্রতি কেয়ারিং থাকবে। হ্যাঁ, তার হচ্ছে খাওয়া দাওয়া, তার কোনো প্রবলেম হচ্ছে কিনা, তার কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা, এভরিথিং সেই ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে। এবং শুধু এটা না, তারপরে তাকে মেন্টালি সাপোর্ট দিবে, তার বিভিন্ন সময় বিভিন্নভাবে সে সকাল বিকাল হয়তো হাঁটলো বা বাসার পাশে একটু ঘুরলো বা বিভিন্ন সময় বাইরেও ঘুরতে যাবে, হাজব্যান্ডের সাথে ঘুরতে যাবে, খাওয়া দাওয়া যাবে, মাঝে মাঝে হয়তো বাইরে খেতেও যেতে পারবে, তবে হেলদি ফুড খেতে হবে অবশ্যই। হ্যাঁ, তারপরে অনেক সময় ম্যাগাজিনও পড়তে পারে যদি একঘেয়েমি লাগে, অথবা যারা রিলিজিয়াস পারপাসে বলবো যে কোরআন তিলাওয়াত করুক, নামাজ পড়ুক, জিকির করুক এই সময়, সেটাও কিন্তু অনেক অনেক বড় ইফেক্ট একটা বাচ্চার উপর পড়বে। হ্যাঁ, তো সো আপনি যেইভাবে পারেন সেভাবে আপনাকে মেন্টালি সাউন্ড থাকতে হবে, এবং সে ব্যাপারে ফ্যামিলির প্রত্যেকে তাকে হেল্প করবেন। একটা আমাদের এই শহর সমাজ বা নগর সমাজ অথবা গ্রামীণ জনপদ সব জায়গায় আমরা দেখি যে সন্তান যখন মায়ের গর্ভে থাকে তো ওই সংসারে এটা আমরা দেখি যদি এই কোনো ঝগড়া বিশেষ করে মায়ের সাথে বাবার অর্থাৎ স্বামী স্ত্রীর ওই সময় যদি কলহ যদি থাকে তাহলে সে এটা এটা আমরা দেখতে পাই যে মায়েদের মধ্যে অন্যরকম একটা বিষয় কাজ করে তার। তো একজন ডাক্তার হিসাবে স্বামী স্ত্রীর ঝগড়া গর্ভাবস্থায় এটা সন্তানের কতটা প্রভাব ফেলে যদি আপনি একটু বলেন। এটা অ্যাকচুয়ালি আপনি যদি ওইভাবে বলেন যে মা হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করতেছে, বাচ্চা শুনতেছে এবং রাগ করতেছে, এরকম ব্যাপারটা না। ব্যাপারটা হ্যাঁ। হলো যে যে হাজব্যান্ড ওয়াইফের রিলেশন যদি ওরকম হয়, তাহলে দেখবেন যে মা মেন্টালি ডিপ্রেসড হয়ে যায়। তার অনেক দেখবেন খেতে ইচ্ছে করবে না, তার কোনো কিছু ভালো লাগবে না, এইগুলা ইনডিরেক্টলি সবকিছু বাচ্চার উপর ইফেক্ট করবে। বাচ্চার গ্রোথ কম হতে পারে। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে মায়ের পানি শুকিয়ে গেছে আর্লি, সেক্ষেত্রে আপনার ডেলিভারি আগেই করতে হতে পারে। সবগুলো ইনডিরেক্টলি মার সবকিছু ফ্যাক্টর বাচ্চার উপর নির্ভর করবে, বাচ্চার উপর ইফেক্ট করবে, বাচ্চার উপর প্রভাব ফেলবে। আর সেই জন্য যে মাকে অলরেডি মানে একটা সাউন্ড মেন্টাল, একটা ভালো মানসিক ভাবে থাকা উচিত। এবং মা সবসময় যে ওর সবাই সাপোর্ট দিবে তা না, মাকেও এই ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে। যেমন মা যদি মনে করে যে আমি সকালে উঠলাম, নাস্তা খেলাম, এই করলাম, নামাজ পড়লাম, কোরআন শরীফ পড়লাম, বা অন্য ধর্মে যারা আছেন তাদের রিলিজিয়াস করলো বা একটু টিভি দেখলাম, এইভাবে আর কি সারাটা দিন যেটি সে মোটামুটি ভালোভাবে পার করেন। হাজব্যান্ড হয়তো বাইরে আছে ব্যস্ত, কিন্তু তারপরে আমি সারাদিন শুয়ে ঘুমালাম, আমার মন খারাপ, কখন হাজব্যান্ড আসবে, ব্যাপারটা তা না। সে নিজের মতো করে সুন্দর করে সময়টা এনজয় করবে, উপভোগ করবে, এবং সেটাই আর কি। আচ্ছা ম্যাডাম, আরেকটা কমন কিছু সাধারণ মানুষের কিছু সাধারণ প্রশ্ন আমি বলেই আর অন্যান্য প্রশ্নের দিকে যাব। যে যখন মা প্রেগনেন্ট হয় কিছু কিছু নারীরা মনে করেন অথবা যে গর্ভবতী হয় তার মায়েরা মনে করেন যে এখন আর কোনো কাজ করতে পারবে না এই সময়, মানে এরকম হলো যে যদি কোনো কাজ করে, মানে এরকমও দেখা যায় যে এরকম খবর পাওয়া যায় যে অনেক মায়েরা যে গর্ভবতী হয় তাকে কোনো কাজ করতে দেয় না,
এটা একটা মানে এই যে কোনো প্রকার কাজ না করা বা এক কথায় ওই সময় স্বাভাবিক কাজ করা, কোন ধরনের কাজ করতে পারবে পারবে না, এবং একেবারেই যদি কাজ না করে এই ক্ষেত্রে সন্তানের কোনো ক্ষতি হয় কিনা, বা একজন মায়ের, গর্ভবতী মায়ের কোন ধরনের কাজগুলো করা যেতে পারে আর কোনগুলো কাজ থেকে বিরত থাকতে হতে পারে। এই প্রথমে বলি যে কোনগুলো করা যাবে। হ্যাঁ, কোনগুলো করা যাবে মানে হচ্ছে আসলে প্রেগন্যান্সি তো একটা নর্মাল আপনার ফিজিওলজি, ঠিক আছে, নর্মাল শারীরিক চেঞ্জ। তো এই সময় তো কিছু চেঞ্জ হয়, বাট আপনি রেগুলার যে নর্মাল অ্যাক্টিভিটিস গুলো করেন সেগুলোই করা যাবে। তবে এক্সেসিভ এক্সারসাইজ, এক্সেসিভ যারা সাইক্লিং করেন তারা সাইক্লিং করবেন না। এক্সেসিভ এক্সারসাইজ যারা করেন, জিম করেন রেগুলার, ওই টাইপের জিনিসগুলো একটু কমায় দিতে হবে। আদারওয়াইজ রেগুলার যে নর্মাল অ্যাক্টিভিটিস একটা বাসার মধ্যে সেগুলো, তবে ভারী কাজ, এক্সেসিভ সিঁড়ি ভাঙ্গা, হ্যাঁ, বেশি ওজন ওয়েট বেয়ার করা, এইগুলা না করাই বেটার। এগুলা করা যাবে না, এগুলো না করে নর্মালি কাজ যেগুলো সেগুলো করবে। আর রেস্টের ব্যাপারটা হচ্ছে যে আপনি প্রতিদিন মাথায় রাখতে হবে, আমি যেই কাজই করি দুপুরে 2 ঘন্টা এবং রাত্রি হচ্ছে 8 ঘন্টার মতো আমাকে রেস্ট নিতে হবে। সেক্ষেত্রে মা আর্লি খাওয়া দাওয়া সেরে আর্লি ধরেন 10টা-11টার মধ্যে শুয়ে পড়বে, যাতে আমার ভোর সকালে উঠতে পারি। এবং এইটা আর কি এনশিওর করতে হবে যে আমি দুপুরে 2 ঘন্টা রেস্ট নিব, রাত্রে মোটামুটি আমার 8 ঘন্টার মতো যেন রেস্ট হয়। আদারওয়াইজ তাছাড়া রেস্ট্রিকশন ওইগুলো এক্সেসিভ এক্সারসাইজ, এক্সেসিভ ভারী কাজ, তারপরে এক্সেসিভ জার্কিং জার্নি, এগুলো না করাই বেটার। আর যাদের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন হচ্ছে যাদের আগের অ্যাবর্শন হয়ে গেছে, বারবার অ্যাবর্শন হচ্ছে, অথবা সময়ের আগে ডেলিভারি হয়ে গেছে, বা পানি ভেঙে গেছে, এরকম হিস্ট্রি আছে, অথবা প্রেগনেন্সির প্রথম দিকে তার হচ্ছে ব্লিডিং হয়েছে, হ্যাঁ, এরকম যেগুলো হবে তখন বুঝতে হবে যে এমআর রেস্ট দরকার। হ্যাঁ, এমআর রেস্ট দরকার। সেক্ষেত্রে আমরা বলি যে আপনি একটু রেস্টে থাকবেন, জার্নি করবেন না। অনেক সময় স্বামী সহবাস করাটা আমরা নিষেধ করে দিই, আর প্রথম দিকে আর কি, প্রথম 3 মাস। তারপরে আস্তে আস্তে সে নর্মাল অ্যাক্টিভিটিসে ফেরত আসবে। আদারওয়াইজ তাছাড়া নর্মালি সব অ্যাক্টিভিটিসই যে সে যেগুলো করে ওগুলোই করতে পারবে। জি ম্যাডাম, এখন আপনার আমাদের আজকের যে বিষয় সেই বিষয়ে একটু আসছি। আপনার কাছ থেকে একটু আপনার মতো করে জানতে চাইবো যে গর্ভবতী মায়ের সুস্থতা বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? সুস্থতা বলতে তো মা যদি ফিজিক্যালি, মেন্টালি অর্থাৎ শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ থাকে সেটাই সুস্থতা। এর মানসিক সুস্থতা অলরেডি বলে ফেলছি, এবং শারীরিক সুস্থতার জন্য মাকে অবশ্যই আমরা যেটা বলি যে আপনি প্রেগনেন্সি হওয়ার অ্যাটলিস্ট 3 মাস আগে আমার কাছে আসবেন, আপনি শারীরিকভাবে সুস্থ কিনা সেটা পরীক্ষা নিরীক্ষা করে। আর যদি 3 মাস আগে নাও আসেন তাহলে 1 মাস আগে আসেন, যখন আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে আপনি ফিজিক্যালি ফিট একটা প্রেগনেন্সির জন্য, তখন আপনাকে বললাম যে আপনি প্রেগনেন্সির জন্য ট্রাই করতে পারেন বা প্রেগনেন্সি নেন। ইট ইজ আইডিয়াল। বাট আমাদের দেশে হয় কি, আমাদের দেশে দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য প্রেগনেন্সি কনসেপ্ট করা 2-3 মাস পরে আসে, বোঝেই না, জানেই না, অথবা জানলেও আসে না। তো এই ক্ষেত্রে প্রবলেমটা হয়। শারীরিক সুস্থতা তো অবশ্যই, মেন্টাল এবং শারীরিক দুটো সুস্থতাই দরকার। এক কথায় আমাদের মানে যে আপনার এই কথা থেকে আমি যতটুকু বুঝলাম যে আমাদের অবশ্যই আমরা যখন কনসেপ্ট করব, অর্থাৎ যখনই আমি জানতে পারবো যে আমি গর্ভবতী, অর্থাৎ আমার সন্তান আমার দেহে প্রবেশ করেছে, অর্থাৎ প্রথম দিকেই আমাকে আসতে হবে। এক কথায় অনেকে মনে করে শেষের দিকে ডেলিভারির সময় ডাক্তারের কাছে গেলেই যথেষ্ট, এরকম না, অনেকে মনে এটা করে। একটা ভিডিও ছিল আমার, ওইটাতে বলছিলাম যে কখন ডাক্তারের কাছে যাবেন প্রেগনেন্ট হলে। হ্যাঁ, যখনই আপনার পিরিয়ড মিসড হবে অথবা কাঠি টেস্ট করে পজিটিভ আসবে তখনই যাবেন, এর দেরি করার কোনো সুযোগ নেই, কারণ ওই সময়টা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এরপরে দেখা যাচ্ছে যদি কেউ মিস করে তাহলে আমরা বলি যে প্রথম 12 সপ্তাহের মধ্যে অবশ্যই একবার আসেন। তখন আমরা হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যদি আপনি মিস করেন তাহলে 12 সপ্তাহের মধ্যে অবশ্যই একবার ডক্টরের কাছে চেক আপে আসতে হবে। আচ্ছা ম্যাডাম, গর্ভকালীন চেক আপ সম্পর্কে আপনি বলছেন চেক আপে আসতে হবে, এই চেক আপটা কেমন হবে এবং এই চেক আপ সম্পর্কে যদি একটু ডিটেলস একটু বলেন। গর্ভকালীন চেক আপ আসলে আইডিয়ালি চেক আপটা আমাদের দেশে বলা হয় যে যে 12 উইকসের মধ্যে একটা, 16 to 20 উইকসে একটা, 24 থেকে 28 উইকসে একটা, 34 উইকসে একটা, এবং 36 থেকে 38 উইকস এরকম বলে। কিন্তু আইডিয়ালি যেটা বলা হয় যে প্রথম 28 উইকস পর্যন্ত আপনি মাসে মাসে আসবেন, মান্থলি, প্রত্যেক মাসে একবার করে। এবং 28 উইকস মানে 28 সপ্তাহ থেকে 36 সপ্তাহ পর্যন্ত আপনি 2 সপ্তাহ পর পর আসবেন।
আর 36 সপ্তাহ থেকে 40 উইকস অর্থাৎ 40 সপ্তাহ পর্যন্ত প্রতি সপ্তাহে সপ্তাহে আসবেন, যদি আপনার এভরিথিং ইজ ওকে থাকে। অর্থাৎ আমি বলে দিলাম 12 সপ্তাহে আসছে, যে আপনি 1 মাস পরে মানে 16 সপ্তাহে আসবেন, তাই না? এখন 16 সপ্তাহ এর মধ্যে যদি কোনো প্রবলেম হয় তাহলে তো সে আসবেই তার আগে, তাই না? এটাই আর কি। আর WHO যেটা প্রোটোকল বা অ্যান্টিনেটাল যেটা মডেল বলা হচ্ছে, মানে ভিজিটের কথা, তো ওখানে বলা হচ্ছে যে আপনি অবশ্যই 12 সপ্তাহের মধ্যে একবার আসবেন। 12 সপ্তাহের মধ্যে একবার আসতে হবে। সেকেন্ড ভিজিটটা ওনারা বলতেছে যে আপনার সেকেন্ড ভিজিটটা হবে 20 উইকসের, ঠিক আছে? থার্ড ভিজিটটা ওনারা বলতেছে 26 উইকসে, ফোর্থ ভিজিটটা 30 উইকসে, আর হচ্ছে ফিফথ ভিজিটটা 34 উইকসে। হ্যাঁ, তারপরে 6 যেটা সেটা হচ্ছে 36 সপ্তাহ মানে 36 উইকসে। এবং 7 নম্বর ভিজিট যেটা সেটা ওনারা বলতেছে মানে WHO অনুযায়ী, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা 38 উইকসে। এবং 8টা ভিজিট বলা হচ্ছে, 8 নম্বর ভিজিট যেটা সেটা 40 সপ্তাহে। এই টোটাল হচ্ছে WHO অনুযায়ী 8টা ভিজিট। কিন্তু আমাদের দেশে পোর কান্ট্রি আমরা অ্যাটলিস্ট 4টা ভিজিটের কথা বলি। আপনি যদি নাও করেন 12 উইকসের মধ্যে একবার আসেন, 16 উইকসের মধ্যে একবার আসেন, 20 থেকে 26 উইকস একবার আসেন, ওদিকে হচ্ছে 28 থেকে 32 উইকস একবার আসেন, আর হচ্ছে 38 থেকে 40 উইকসের মধ্যে একবার আসেন। আমাদের দেশে অ্যাটলিস্ট 4টা, তবে এখন এটা মানা হয় না, কারণ আইডিয়ালি ওই 8 বার অথবা মাসে মাসে আসতে বলাটাই হয়। জি এখন আমরা প্রত্যেকটা ভিজিটে আমরা কি করব সেটা কি বলতে হবে? অবশ্যই বলবেন ম্যাডাম, অবশ্যই বলবেন প্লিজ। হ্যাঁ, এখন প্রথম যে ভিজিটটার কথা বললাম যে অবশ্যই যত তাড়াতাড়ি পারেন প্রেগন্যান্সি হওয়ার পরপরই চলে আসবেন, অথবা কাঠি টেস্ট যখনই আপনার পজিটিভ হবে, অথবা মিস পিরিয়ড হয়েছে আপনি কাঠি টেস্ট করে পজিটিভ পাইছেন চলে আসবেন। এটার ইম্পর্টেন্স আছে। এটার ইম্পর্টেন্স এই যে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে তার অনিয়মিত মাসিক ছিল, সেক্ষেত্রে আমাদের ডেটিং প্রবলেম হয়, তখন ফার্স্ট ভিজিটে আমরা একটা আলট্রাসোনোগ্রাম করি উইদিন 12 উইকসের মধ্যে। এই আলট্রাসোনোগ্রামটা আমাদের অনেকগুলো ইনফরমেশন দেয়, যেমন হচ্ছে যার ডেটিংটা অ্যাকুরেট হবে, এই ডেটটাই হচ্ছে তার আসল ডেট হবে। 2 নম্বর প্রেগনেন্সিটা কোথায় আছে, জ্বরের মধ্যে না টিউবে আছে, ইট ইজ ইম্পর্টেন্ট। দেন হচ্ছে যে তার হচ্ছে বাচ্চাটা সিঙ্গেল আর ডবল অর্থাৎ টুইন প্রেগনেন্সি আছে, এইগুলো জিনিস খুবই ভাইটাল। আরেকটা বাচ্চার হার্টবিট আসছে কিনা, অনেক সময় দেখা যায় পানির থলে আসছে হার্টবিট আসে নাই, হ্যাঁ সেগুলোও আমাদের দেখতে হয়। আর দ্বিতীয়ত হচ্ছে কিছু ব্লাডের টেস্ট করা হয়, কিছু সেরোলজিক্যাল টেস্ট করা হয়। ব্লাডের টেস্ট যেগুলো আমরা করি যেমন রক্ত আছে কেমন, হিমোগ্লোবিন বা সিবিসি যেটা বলি, পেশাবের টেস্ট করা হয়। তারপরে কিছু ভাইরাল মার্কার আমরা দেখি, যেমন বিডিআরএলএস, বিসিজি, দেন হচ্ছে অ্যান্টি এইচআইভি। হ্যাঁ, এই অসুখগুলো যদি থেকে থাকে তাহলে আমরা আর্লি ট্রিটমেন্ট দিলে, আর্লি সুস্থ হলে এটা বাচ্চার ইফেক্টটা কম করবে, ইফেক্ট পড়বে না। এই জন্য আর্লি ভিজিটটা খুবই ইম্পর্টেন্ট। আবার আমরা হিস্ট্রি নিই বা মার হিস্ট্রি নিয়ে জানতে পারি তার কোনো রোগ আছে কিনা, যেমন তার আগে থেকেই প্রেশার আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। যদি আগে থেকেই প্রেশার থেকে থাকে তার ট্রিটমেন্টটা প্রেগনেন্সিতে একটু চেঞ্জ হয়ে যাবে। আগে থেকে ডায়াবেটিস থেকে থাকে সেক্ষেত্রে আমাকে খুব অ্যালার্ট হতে হবে, এবং সেখানেও চিকিৎসাটা একটু আগের চেয়ে, যেমন ট্যাবলেট খেয়ে তো এখন আমাকে ইনসুলিন ইউজ করলেই ভালো হবে। তো তারপরে তার থাইরয়েডের প্রবলেম আছে কিনা আমার এটা দেখতে হবে, তাহলে ট্রিটমেন্টটা আগেই শুরু করতে হবে। অনেক অনেক সময় মৃগী রোগ থাকে, হ্যাঁ সেই ক্ষেত্রে ডোজটা আমার মিনিমাইজ করতে হবে, অথবা সে কন্ট্রোল কিনা, এই যে ব্যাপারগুলো আছে, অনেক রকম মেডিকেল ডিসঅর্ডার আছে, সেইগুলো আমাদের তার হিস্ট্রি নিয়ে এক্সাম করে, ইনভেস্টিগেশন করে, পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখে সেই অনুযায়ী যদি আমরা ম্যানেজমেন্ট দিই, তাহলে দেখা যাচ্ছে পরবর্তীতে বাচ্চার এবং মার কমপ্লিকেশনটা কম হয়। জি ম্যাডাম, আমরা একটা অনলাইন থেকে একটা প্রশ্ন নেই। একটা প্রশ্ন এসেছে, সেলিম হোসেন প্রশ্নটা করেছে যে বিশেষ করে শীতের সময় মা ও শিশুর শ্বাসকষ্ট হতে দেখি, মা ও শিশুর জন্য এমত অবস্থায় কি করণীয়? যদি আমাদের আজকের অনুষ্ঠান গর্ভবতী মাকে নিয়ে, গর্ভবতী মায়েরও কিন্তু শ্বাসকষ্ট দেখা দিতে পারে, বা শ্বাসকষ্ট যদি এরকম সমস্যা দেখা দেয় আর কি, এই বিষয়ে যদি কিছু বলেন। আসলে গর্ভবতী মার যত্নটা বলতেছি, মার যত্ন মানেই পেটের শিশুর যত্ন। হ্যাঁ, ব্যাপারটা হলো এইটা। তো ধন্যবাদ আপনাকে, কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সমসাময়িক, কারণ আমি প্রতিদিন এই পেশেন্টগুলো ফেস করতেছি যে আমার ঠান্ডা লাগছে, কাশি হচ্ছে, ঠান্ডা লাগছে, কাশি হচ্ছে। তো প্রথমে আমি ধমক দিই যে আপনি ঠান্ডা লাগাইছেন কেন, আপনি প্রেগনেন্ট লেডি, আপনি ভিআইপি, আপনি কেন ঠান্ডা লাগবে আপনার? তো যা হোক, তারপরে বলে ম্যাডাম টুকটাক তো কাজ করতেই হয় বাসায়, তো ঠান্ডা লাগছে। তো ঠান্ডা প্রথম হলো লাগাবেন না, যেগুলো হইলে আপনার অ্যালার্জি হয় বা ঠান্ডা হয় সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত হচ্ছে প্রেগনেন্সিতে
যেমন আপনাকে বাইরে যেতে হলে আপনি মাস্ক পরে যান, কারণ আমাদের অনেক পলিউশন, অনেক ডাস্ট। হ্যাঁ, মাস্ক পরে গেলে আপনি অনেক রকম ভাইরাস থেকে, ভাইরাল ধুলোবালি তো আছেই, প্লাস অনেক রকম ভাইরাস থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারবেন। সো মাস্ক পরে যাবেন, প্রেগন্যান্ট লেডিরা স্পেশালি। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে যে ওই যে বললাম ঠান্ডা লাগবে এই জাতীয় জিনিসগুলো করবেন না। ঠান্ডা খাবার খাবেন না, আইসক্রিম খাবেন না, বা ওগুলো করবেন না। পানি টানি কম নাড়বেন, যেটাতে আপনার ঠান্ডার প্রবলেম হতে পারে। তৃতীয়ত ওষুধটাকে আমরা প্রথম দিকে অ্যাভয়েড করার চেষ্টা করি। প্রথম 12 উইকস পর্যন্ত আমরা চাই যে যত কম ওষুধ মা খায় তত ভালো। সেক্ষেত্রে আমরা বলি যে আপনি আদা চা খান, গরম পানি খান, একটু লবণ পানি গার্গলিং করেন। হ্যাঁ, এইভাবে যদি পারেন কন্ট্রোল করেন। আদারওয়াইজ আমাদেরকে তখন ঠান্ডার হতো ওষুধ একটা বা কাশির একটা ওষুধ দেওয়া যেতে পারে, দেওয়া যাবে না তা না। মার যদি বেশি প্রবলেম হলে তাহলে ওষুধ দিতেই হবে। জ্বর যদি আসে তাহলে আপনি প্লেন নাপা খেতে পারবেন। 100 বা 100-র বেশি যদি আপনার টেম্পারেচার হয় তাহলে আপনি প্লেন নাপা খান। আর যদি শ্বাসকষ্ট পর্যায়ে চলে যায় তাহলে তো আপনাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিক। বাট আমরা বলেছি যে প্রথমেই আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি ওষুধটাকে যত দূর পারি, কারণ প্রেগনেন্ট লেডির ওষুধগুলো বাচ্চার উপর ইফেক্ট কিছুটা হলেও করে। আর শ্বাসকষ্ট হলে ইনহেলার নিতে পারবেন বা মেডিসিন ডক্টরের সাথে কনসাল্ট করবেন। ঠিক আছে? জি ম্যাডাম, আমরা অনলাইনে আরেকটা প্রশ্ন নেব। আরেকটা প্রশ্ন আব্দুল কুদ্দুস সাহেব প্রশ্ন করেছেন। ম্যাডাম, গর্ভবতী মায়ের যদি ডেঙ্গু হয় তাহলে মা ও শিশুর ঝুঁকি কতটা থাকে, আর এক্ষেত্রে কি করণীয়? এটা তো আমার একটা প্রেজেন্টেশনে ছিল, গর্ভবতী মা। আমরা গত সেশনে করেছিলাম আমরা অনুষ্ঠান। জি, তো ডেঙ্গু তো আসলে খুব ডেঞ্জারাস, এবং এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই জন্য বলবো, এখন কিন্তু ডেঙ্গু সিজন বা ডেঙ্গু অনেক হচ্ছে, এবং এবারে ডেঙ্গু ধরনটাও কিন্তু খারাপ। কারণ দেখা যাচ্ছে ডেঙ্গু অনেকে নেগেটিভ আসছে, প্লাটলেট একদম কমে যাচ্ছে। কারণ মার যদি ডেঙ্গু হয় এবং প্লাটলেট যদি আপনার 50 নিচে বা 70 নিচে আসলে তাকে আমরা কিন্তু অজ্ঞানের ওষুধ দিতে পারতেছি না। এটা আমাদের জন্য ভীষণ একটা প্রবলেম। হ্যাঁ, সেই জন্য যে ডেঙ্গুটা খুবই ডেঞ্জারাস। যদি ডেঙ্গু পজিটিভ হয় বা জ্বর আসে ওই ডেঙ্গুর মতো, যেটা ডেঙ্গুর সাইন সিমটম অনুযায়ী, তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। সেক্ষেত্রে অবশ্যই হসপিটালে ভর্তি হতে হবে, এবং ডেঙ্গু হইলে বাসায় থাকার কোনো সুযোগ নেই। এটা আমি এর আগেও বলেছি, এখনো বলছি। জি, হসপিটালে যেতে হবে এবং তার হচ্ছে রেগুলার ব্লাড টেস্ট করে দেখতে সমস্যা হচ্ছে। জি ম্যাডাম, শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি, কিন্তু মাঝে একটা মিউজিক হচ্ছে। না, এখানে কোনো মিউজিক নেই ম্যাডাম। আচ্ছা, অফ হয়ে গেছে, ঠিক আছে। জি, আচ্ছা, যাই হোক, আমরা ম্যাডাম আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নেই, একটু ছোট্ট আমরা একটা বিরতি নেই। আমরা একটা বিরতি থেকে ফিরে এসে আমরা আরো যে আলোচনাগুলো আছে সেই আলোচনাগুলো করব। আর দর্শক, আপনারা দেখছেন ইনসাফ বারাকা হাসপাতাল স্বাস্থ্য কথা। আজকে আমাদের সাথে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জনাব ডাক্তার মোসাম্মদ রেবেকা সুলতানা। এই বিষয় নিয়ে আমরা কথা আরো শুনবো। আমরা নিয়ে আসছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। আমরা ফিরছি আমাদের অনুষ্ঠানে। কম খরচে কিডনি চিকিৎসায় দেশের সেরা প্রতিষ্ঠান ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল। এখানে রয়েছে লেজার মেশিনে কিডনির পাথর অপসারণের অত্যাধুনিক ব্যবস্থা, 4টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার, আইসিইউ, ডায়ালাইসিস সহ জেনারেল হাসপাতালের সকল সুবিধা। এছাড়া সকল পরীক্ষা নিরীক্ষায় রয়েছে 40% পর্যন্ত ছাড়। ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল, মগবাজার, ঢাকা। স্বাস্থ্য সেবায় 1.5 যুগ। কম খরচে কিডনি চিকিৎসায় দেশের সেরা প্রতিষ্ঠান ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল। এখানে রয়েছে লেজার মেশিনে কিডনির পাথর অপসারণের অত্যাধুনিক ব্যবস্থা, 4টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার, আইসিইউ, ডায়ালাইসিস সহ জেনারেল হাসপাতালের সকল সুবিধা। এছাড়া সকল পরীক্ষা নিরীক্ষায় রয়েছে 40% পর্যন্ত ছাড়। ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল, মগবাজার, ঢাকা। কিরে, কই ছিলি? লাইব্রেরিতে। ধুয়ে খা, চকচকাই তো আছে। আচ্ছা দাঁড়া। ওকে। তোর ওই প্যান্টের সাথে যে জীবাণু নেই সেটা তোকে কে বললো? দূর, খাবই না। এই নে, ধুয়ে খা। আমার এক খালার রক্ত লাগবে। তোদের কারো এ পজিটিভ রক্ত আছে? আমার বি পজিটিভ। আমার রক্তের গ্রুপ জানা নেই।
গাধা নাকি? এখন পর্যন্ত রক্তের গ্রুপ পরীক্ষা করিসনি? আমি কাউকে রক্ত দিতে চাই। আচ্ছা ধর রাস্তা ক্রস করতে গিয়ে তুই অ্যাক্সিডেন্ট করলি, শরীরের সব রক্ত বের হয়ে গেল, তখন রক্ত কার লাগবে, আমার না তোর? কিন্তু টেস্ট করতে তো অনেক টাকা লাগে। একদমই না। ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হসপিটালে আমাদের এই স্টুডেন্ট আইডি কার্ড শো করলেই মাত্র 500 টাকায় ওরা দিচ্ছে ব্লাড গ্রুপিং, ক্রিটিনিন, আরবিএস, এইচবিএস এজি, ইউরিন আরই, চেস্ট এক্সরে সহ আরো অনেক পরীক্ষা। ওরা স্টুডেন্ট প্যাকেজ দিচ্ছে। সত্যি? 100%। ভাইয়া আমরা করতে পারবো? অবশ্যই, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সব স্টুডেন্টরাই এই সুবিধা পাবে। ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল কোথায় এটা? 11 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা। মগবাজার রেল ক্রসিং থেকে মাত্র 100 গজ দূরে। কাছেই তো। হ্যাঁ, তাহলে চল এখনই টেস্ট করে আসি। ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল, মগবাজার, ঢাকা। ঢাকায় চিকিৎসা নিতে এসে থাকা খাওয়া নিয়ে ভাবছেন? বারাকা ফাউন্ডেশন ব্যবস্থা করেছে কম খরচে মানসম্পন্ন নিরাপদ পরিবেশে থাকার সুবিধা। বারাকা রেসিডেন্সি, রোগী ও স্বজনদের আবাসন। ইনসাফ বারাকা হাসপাতালের পাশে 18 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা। হটলাইন 01979098099। বারাকা ফাউন্ডেশনের একটি কল্যাণ উদ্যোগ। সময়ের সাথে বাড়ছে চিকিৎসার মান, তা তো মুখের সেবায় তাই একটাই নাম, ডক্টর রিয়াদ ডেন্টাল পারফেকশন। দেশের গণ্ডির মধ্যে আন্তর্জাতিক সেবা, ডক্টর রিয়াদ ডেন্টাল পারফেকশন। তা তো মুখের সেবায় তাই একটাই নাম, ডক্টর রিয়াদ ডেন্টাল পারফেকশন। দেশের গণ্ডির মধ্যে আন্তর্জাতিক সেবা। ছোট্ট একটা বিরতির পর আবার আমরা ফিরলাম আমাদের আজকের এই অনুষ্ঠানে। ম্যাডাম আমাদের সাথে রয়েছে। ম্যাডাম শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি জি শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? জি আপনাকে শুনতে পাচ্ছি। আর যারা দেখছেন, আমরা রয়েছি ইনসাফ বারাকা হাসপাতাল স্বাস্থ্য কথা এই লাইভ অনুষ্ঠানে। আমাদের সাথে রয়েছেন জনাব ম্যাডাম ডাক্তার মুসাম্মত রেবেকা সুলতানা, গর্ভবতী মা ও শিশুর যত্ন, এই বিষয়ে আমরা কথা বলছি। ম্যাডাম আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আমরা কিছু প্রশ্ন আমরা করতে চাই যে একজন মা গর্ভবতীর সময়ে কোন খাবারগুলো মানে এড়িয়ে চলা প্রয়োজন, যেটা মা এবং শিশু দুইয়ের জন্য, গর্ভবতী মায়ের জন্য খুবই উপকারী হবে এবং কখনোই এই খাবারগুলো খাওয়া উচিত না। আপনি এই বিষয়ে যদি বলেন। আসলে গর্ভবতী মা সবই খাবে, হালাল, আমি বলি তো হালাল সবকিছু খেতে পারবেন। তবে যেটা হলো যে আপনার প্রথম দিকে যেটা পেঁপে এবং আনারস, এই দুটো ফ্রুটস খাইতে আমরা না করি। হ্যাঁ, কারণ এই দুটো আসলে ওইরকম সাইন্টিফিক্যালি প্রুভড কিছু নাই। তারপরে বলা হয় যে এগুলো খাইলে এগুলো থেকে কিছু এনজাইম আছে যেগুলো রিলিজ হয়, যেটা হচ্ছে ইউট্রাস কন্ট্রাক্ট করে, অর্থাৎ জরায়ুর সংকোচন করে। অনেক সময় বাচ্চাটা বড় হইতে পারে না এবং অনেক সময় অ্যাবর্শন করার একটা রিস্ক থাকে। আদারওয়াইজ কিন্তু এটা সাইন্টিফিক্যালি প্রুভড না। বইয়ের কোথাও এরকম করে লেখা নাই যে আপনি পেঁপে খাবেন না, আনারস খাবেন না। তারপরে এইটা অনেক সময় দেখা গেছে যে কিছু এনজাইম আছে যেটা ইউট্রাসকে বা জরায়ু সংকোচন করে, ব্যথা করে, তখন বাচ্চাটা সেপারেট হয়ে মানে অ্যাবর্শন হওয়ার একটা ভয় থাকে। আদারওয়াইজ হালাল যা কিছু সব খেতে পারবেন, তবে কোনো কিছুই এক্সেসিভ, কোনো কিছুই আবার একেবারে খাবেন না এরকম না, সবই দরকার আছে। তো খাবারের ব্যাপারটা যদি বলি, আমি যেমন প্রতিটা পেশেন্টকে বলি 2 বেলা 2টা ডিম খাবেন, 2 গ্লাস দুধ খাবেন, মাছ মাংস খাবেন, শাকসবজি খাবেন, প্রচুর পানি খাবেন, এক বাক্যে বলে দিই। আর এখন যদি আপনি বলেন যে ডিটেলসে বলেন, তাহলে আমি বলবো যে প্রথম হচ্ছে আমাদের আসলে 40 সপ্তাহ একটা প্রেগন্যান্সি জার্নি, ঠিক আছে? এর মধ্যে প্রথম 20 সপ্তাহটা আসলে একটা বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ, ব্রেন, হ্যাঁ, এগুলো ডেভেলপমেন্ট হয়। গ্রোথ কিন্তু হয় 20 সপ্তাহ পরে, অর্থাৎ সেকেন্ড 20 উইকস বা লাস্ট 20 সপ্তাহ যেটা ওইখানে। তো প্রথম দিকে একটা মা এসে বলে যে আমার তো পানি দেখলেই বমি লাগে, খাবার দেখলেই বমি লাগে, আমি খেতে পারি না। এবং আমি বলি ঠিক আছে, খাওয়ার দরকার নেই, যতটুকু পারেন ততটুকুই খান, কারণ প্রথম 20 সপ্তাহে খাবার নিয়ে জোরাজুরি করার দরকার নেই। বমির ওষুধ খান, বেশি গ্যাস হলে গ্যাসের বড়ি খান, এগুলো আমরা দিয়ে দিই। হ্যাঁ,
ভিটামিনও ওইরকম খুব বেশি দেওয়া হয় না, তবে প্রথম দিকে যেটা আমরা দিই প্রথম 3 মাস ফোলেট দেওয়া হয় বা ফলিক অ্যাসিড, এটা খুবই জরুরি মানে বাচ্চার জন্য, যেটা যে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট করে, যেটা শিরদাঁড়া বলি আমরা, হ্যাঁ, স্পাইনাল কর্ড বা শিরদাঁড়া ডেভেলপমেন্ট করে। এবং এই ফলিক অ্যাসিডের অভাবে কিন্তু অনেক রকম রোগ বিরোগ হয়। এটা আমরা যদি রেগুলার সাপ্লিমেন্ট দিতে পারি তাহলে অনেক রকম মারাত্মক রোগ থেকে বাঁচানো যায়। তো এই ভিটামিনটা অবশ্যই রেগুলার খাবেন। এরপরে আপনার বমি হলে বমির ওষুধ খাবেন, গ্যাস হলে গ্যাসের পরেই খাবেন, যা যা খেতে চাই মন তাই তাই খাবেন। এখন তারপরে আপনি খেয়াল করবেন বাইরের ওই ফাস্টফুড খাবেন না, ওই রাস্তার ধারে স্ট্রিট ফুড খাবেন না, ওই চাটনিটা খাবেন না, ওই ফুচকাটা খাবেন না। বাসায় তৈরি হেলদি খাবার যতটুকু পারেন আপনি খান, তো কোনো সমস্যা নেই। তবে সবসময় পুষ্টিকর খাবার মাছ, মাংস, দুধ, ডিম, এক বাক্যে, এইটা আপনার খেয়াল রাখতে হবে। এর বাইরে ফল, ডিফারেন্ট ফল, আমাদের দেশে যেগুলো দেশি ফল পাওয়া যায় সবগুলো খেতে পারবেন। ওই যে পেঁপে আর আনারসটা না খাওয়াই বেটার। আরেকটা হলো যে ডিম কেন খাবেন? ডিমটা আসলে বাচ্চার ব্রেনের জন্য, ডেভেলপমেন্টের জন্য খুবই জরুরি। দুধটাও সেম, দুধে যে ক্যালসিয়াম আছে সেটা হচ্ছে মার মার যেমন প্রেগনেন্সিতে অনেক ক্যালসিয়াম বাচ্চার শরীরে চলে যাচ্ছে, সো ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সির জন্য যেমন মার হাড় ক্ষয়টা শুরু হয়, সেম ভাবে বাচ্চার গঠনের জন্য কিন্তু তার ক্যালসিয়ামটা দরকার। আরেকটা হলো ক্যালসিয়াম মার যে খিঁচুনি রোগ বা হাই প্রেশার হয় সেটা কিন্তু প্রিভেন্ট করে। সো ক্যালসিয়ামটা আমরা প্রথম থেকেই বলতেছি যে 12 উইকস, যেহেতু বমি হয় প্রথম দিকে, এই জন্য বলি যে 12 উইকসের পর থেকে রেগুলার খাবেন এবং পারলে হাফ কেজি করে দুধ তো অবশ্যই খাবেন, অর্থাৎ সকাল বিকেল 2 গ্লাস দুধ খাবেন, সকালে 1 গ্লাস, রাত্রে শোয়ার আগে 1 গ্লাস, এটা আমি বলে দিই। দ্বিতীয়ত হচ্ছে যে শাকসবজি, ফ্রেশ শাকসবজি যেগুলো রেগুলার খাবেন, কারণ এগুলোতে কিছু ভিটামিনস আছে, মিনারেলস আছে, যেগুলো আপনি ওই ট্যাবলেট ওষুধ দিয়েও কিন্তু হয় না। তো ওই ফ্রেশ শাকসবজিগুলো রেগুলার খাওয়ার চেষ্টা করবেন। প্রচুর পানি খাবেন, কারণ বাচ্চা তো থাকেই পানির মধ্যে, আপনি পানি না খেলেও পানি পাবে কোথায়, ও তো শুকায় মরে যাবে। যখন এইভাবে বলি মারা কিন্তু কথাগুলো শোনে, হ্যাঁ। আর দ্বিতীয়ত হচ্ছে যে আর কি খাবেন, প্রোটিন জাতীয় খাবার, মানে আমি 3 বেলা কাঁচামরিচ দিয়ে ভাত খেলাম ডলে ডলে, না, এটা দরকার নেই। ওই ভাত না খাওয়াই হলো, তার চেয়ে আপনি না খেয়ে থাকেন, ঠিক আছে? তাহলে আপনি ভাত কম, বাট মাছ, মাংস, দুধ, ডিম, অর্থাৎ প্রোটিন জাতীয় খাবারগুলো বেশি করে খান, এটা আমি বলে দিই। এবং দেখা যায় আসলে খুব কাজ হয় যে প্রেগনেন্সিগুলো ভালো থাকে, মায়ের ওয়েট গেইন প্রপারলি হয় এবং বাচ্চারও ওয়েট গেইনটা খুব ভালো হয়। এবং প্রথম দিকে যেমন মা খাবে তারপরে যে ওয়েট গেইন করবে, প্রথম দিকে কিন্তু ওয়েট গেইন তেমন করে না, কারণ তার একটা ভমিটিং টেন্ডেন্সি থাকে। আমাদের যে হরমোন প্রেগনেন্সিতে, এই হরমোনের জন্য কিন্তু ক্ষুধামন্দা বা বমি ভাবটা আসে। সো এই হরমোনগুলো আপনার 12 উইকস পর্যন্ত বেশি থাকে, এরপর আস্তে আস্তে এটা কমে যায়। আর এবং স্বাভাবিকভাবে তখন আপনার দেখা যাচ্ছে খাওয়ার রুচিটাও চলে আসে। তো যখন তারা বলে আমার কিছুই খেতে ইচ্ছা করে না, আমি বললাম খাওয়ার দরকার নেই, এমনি আপনি কয়দিন পর খাবেন, ঈদ চাপে খাইতে ইচ্ছা করবে আপনার। তো দেখা যায় যে হ্যাঁ, কাজে লাগে, বুঝছেন? এখন এইভাবে খায়। তো প্রথম দিকে জোরাজুরি না করে পুষ্টিকর খাবারগুলো খায়। লাস্টের দিকে যেহেতু 20 উইকস এর পরে বাচ্চার গ্রোথ হয় বেশি, তখন ওই সময় এমনি মার রুচি আসে এবং মা অনেক খায় এবং দেখা যাচ্ছে যে ওয়েট ভালো গেইন করে। দ্বিতীয়ত দুধ বলেছি, ডিম বলেছি, শাকসবজি বলেছি, মাছ মাংস খুবই ভাইটাল। আপনি কোনো বেলা মাছ মাংস ছাড়া খাবেন না। মাছ খেলে 2 পিস, জি, মাছ খেলে 2 পিস, মাংস খেলে 4-5 পিস। খাওয়া শেষে 1 বাটি ডাল খান, 1 পিস লেবু চিপে দিয়ে, খুব ভালো কাজ করবে। ডালে কিন্তু অনেক প্রোটিন আছে। যারা মাছ মাংস কম খান বা খেতে পারেন না, তাদের জন্য একটা অল্টারনেটিভ হচ্ছে ডাল। প্রচুর ডাল খান, ডালে আপনার প্রোটিন আছে বা আমিষ আছে, প্লাস যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য উপকার, কারণ হচ্ছে ডালে দেখা যাচ্ছে ফাইবার আছে, যেটা হচ্ছে আপনার ডায়াবেটিস রোগীর জন্য ব্লাড সুগার কমাতে হেল্প করে। আর রাত্রে রুটি খান, যদি ভাত পছন্দ না হয় রুটি খেতে পারেন, রুটি বেটার। ভাত খেলে অল্প খান, ওই মাছ মাংস শাকসবজি খান, ঘুমানোর আগে 1 গ্লাস দুধ খেয়ে শুয়ে পড়েন। এইভাবে যদি কেউ প্রেগনেন্সিতে খায়, আমার মনে হয় তার প্রবলেম হওয়ার কথা না। তবে ফ্রেশ ফ্রুটসও খেতে হবে, কারণ ভিটামিন সি প্রেগনেন্সিতে দরকার। এই জন্য লেবুর কথা বললাম, প্লাস হচ্ছে দেশি ফলমূলও খান। জি ম্যাডাম, আপনি বলছিলেন যে পেঁপে আনারসটা যদি এড়িয়ে চলা যায়, এটা বলছিলেন। তো ম্যাডাম একটা আমরা দেখি যে অনেকেই টক খান আর কি। আমার হাতে একটা প্রশ্ন অবশ্য আছে যে অনেক সময় অনেকেই কাঁচা তেঁতুল এবং কাঁচা জলপাই অতিরিক্ত টক খেয়ে থাকেন অনেকেই। তো এটা শিশুর ক্ষেত্রে কোনো ক্ষতির কারণ হয় কিনা ম্যাডাম একটু জানাবেন। আসলে কোনোটা এক্সেসিভ ভালো না। টক তেঁতুলটা আসলে তো বেশি উপকারী কিছু না, এটা মুখের স্বাদ বেশি, এটাতে একটা অ্যাসিড থাকে যেটা আমার মনে হয় যে অত উপকারী কিছু না। তো তেঁতুলটা মানে ওই যতটুকু একটু রুচির জন্য খাওয়া যায় ততটুকু বেশি খাওয়া উচিত না। তেঁতুল একটা ভালো ফল না, ঠিক আছে?
অন্য টক ফল খান, আপনি পেয়ারা খান, আমড়া খান, জাম্বুরা খান, লেবু খান, মালটা খান। তেঁতুলটা এত বেশি উপকারী ফল না, ঠিক আছে? এই জন্য তেঁতুল খুব বেশি খাওয়া দরকার নেই, আপনি রুচির জন্য হয়তো একটু খেতে পারেন। জলপাই ভালো ফ্রুট, সেটাতে সন্দেহ নেই, জলপাই খেতে পারেন। জলপাইয়ের তেলও তো খুবই উপকারী জিনিস, সেটা আপনি খান। তবে ওই কোনো কিছু এক্সেসিভ ভালো না। আপনি অনেক ঝাল তেল দিয়ে জলপাই ভর্তা করলেন, এত মরিচ দিয়ে, খাওয়ার পর আপনার হার্টবার্ন শুরু হলো, অ্যাসিডিটি শুরু হলো, পেট ফুললো, ক্ষতি করলো, এরকম পর্যায়ে না যাওয়াই বেটার। সবকিছু একটা লিমিটের মধ্যে, সবই খাবেন, অল্প অল্প খাবেন, বারে বারে খাবেন, এবং ওইগুলা জিনিসও ওরকমই খাবেন যেটাতে আপনার একটু রুচি আসলে আর কি। জি ম্যাডাম, আরেকটা বিষয় একটু জানতে চাই যে খাবারের বিষয়টা, যেহেতু আমরা আমাদের অনেক সময় গর্ভাবস্থায় অনেকেই অ্যালকোহল বা ড্রাগ অনেকেই নেন না, কিন্তু এটা আমাদের কিন্তু যদি কেউ নিয়ে ফেলেন এই ক্ষেত্রে ক্ষতির বিষয়টা কি? আর ইম্পর্টেন্ট কথা বলছেন। জি, মানে আমাদের দেশে স্মোকিং কিন্তু আগে চেয়ে অনেক বেড়ে গেছে। হ্যাঁ, মেয়েরাও স্মোক করতেছে। আমিও অলরেডি এরকম পেশেন্ট পাইছি যে ম্যাডাম আমি তো স্মোক করি, এখন তো বাদ দিব, কিন্তু আমি তো বাদ দিয়ে থাকতে পারবো না, আমার শরীরে ক্র্যাম্পিং পেন শুরু হয়ে যাবে, আমি কি করবো, খেতে পারবো কি একটা দুইটা? আমি বললাম না, আপনি তো পারবেন না, আপনার হাজবেন্ডও পারবে না। কারণ হচ্ছে আপনি খাচ্ছেন, আপনার পাশে যে হাজবেন্ড খাচ্ছে, আপনি প্যাসিভ স্মোকার হয়ে গেলেন, ওনার থেকে যে ধোঁয়াটা আপনার শরীরে আসবে ওটা সেম সমানই আপনার ক্ষতি করবে। তো স্মোকিং একদম কমপ্লিটলি অফ করতে হবে, এবং আপনার ফ্যামিলিতে কেউ করলে তাকেও বলেন যে বাবা এই কয় মাস তুমি বন্ধ রাখো, এটা বেটার। আর এটা হলো অ্যালকোহল আমাদের দেশে ওরকম খাই, হায়ার লেভেলে হয়তো খাই, তো অ্যালকোহলটাও অ্যাভয়েড করা উচিত প্রেগন্যান্সিতে। অ্যালকোহলও খাওয়া যাবে না, কারণ বাচ্চার ওই যে ফিটাল অ্যালকোহলিজম একটা সিনড্রোম হয়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা খুব খারাপ হয়ে যায়। সো স্মোকিং, অ্যালকোহল, তারপরে কিছু ওই যে কি জানি পাতা চিবয়, তারপরে হচ্ছে পান, জর্দা, এগুলো বেটার অ্যাভয়েড করতে হবে, এগুলো খাওয়া যাবে না প্রেগন্যান্সিতে। জি ম্যাডাম, এটা খুব সুন্দর একটা বিষয় যে পান সুপারি খাওয়া গর্ভাবস্থার সময়, এই বিষয়টা এটা অনেকেই খায়, এই পান সুপারি বিষয়টা। তাহলে ম্যাডাম আমরা এক কথায় যে পান জর্দা অ্যাভয়েড করা, এবং গর্ভবতী মায়ের পাশে কখনোই আমরা ধূমপান করব না, এটা পরিবারের সবার জন্য এটা একটা নিষিদ্ধ, এই বিষয়টা আমরা আশা করি। তো আরেকটা বিষয়ের দিকে ম্যাডাম আমরা একটু জানতে চাচ্ছি যে গর্ভবতী মায়ের একটা টেনশনের কারণ হলো একটু শেষের দিকে এসে যে বাচ্চা কতবার নড়লো, হৃদস্পন্দন, নড়াচড়াটা, সন্তানের নড়াচড়া নিয়ে মায়ের নড়াচড়া টেনশনটা একটু বেড়ে যায়। এই টেনশনটা দূর করার জন্য আপনি যদি একটু বলেন যে স্বাভাবিকভাবে কি পরিমাণ নড়াচড়া করতে পারে, বা এটা নিয়ে টেনশনের আদৌ কোনো কারণ আছে কিনা যদি একটু বলেন। আচ্ছা, আমি প্রথমে বলি যে কখন থেকে নড়াচড়া খেয়াল করবেন। যেমন আজকে একটা পেশেন্ট আমাকে বলছে 8-9 সপ্তাহ হয়ে গেল আমি দেখুন নড়াচড়া পাচ্ছি না। তো 8-9 সপ্তাহে আপনি নড়াচড়া পাবেন না। যাদের প্রথম বাচ্চা তারা হচ্ছে 18 থেকে 20 সপ্তাহে পাবেন, অর্থাৎ 4.5 মাস থেকে 5 মাস সময় যখন হবে তখনই আপনি ফার্স্ট নড়াচড়া বুঝতে পারবেন। আর যাদের প্রিভিয়াস অভিজ্ঞতা আছে আগে থেকে, মানে দ্বিতীয় বা থার্ড অথবা ফোর্থ বাচ্চা, সেই মাত্র একটা এক্সপিরিয়েন্স আছে যে বাচ্চাটা এইভাবে নড়ে, তারা একটু আর্লি পান, সাধারণত 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে পান, তো 16 সপ্তাহ আমরা বলি, 16 থেকে 18 সপ্তাহ এর মধ্যে নড়াচড়া পাবেন। তো এইটা হলো নড়াচড়াটা কেমন পাবেন। প্রথম দিকে যেটা হয় সেটা হচ্ছে বাচ্চাটা একদম যে আপনার সাথে ঢিসুম ঢিসুম খেলবে ব্যাপারটা তা না। হ্যাঁ, প্রথম দিকে হচ্ছে বাচ্চাটা জাস্ট আপনাকে একটা টোকা দিল, বা একটা শুশুরি দিল, বা একটা মোচড় দিল, এই টাইপের একটু প্রথম দিকে বুঝবেন। হ্যাঁ, অথবা পেটের মধ্যে একটু উঁচু হয়ে উঠলো, এটা হচ্ছে প্রথম দিকে। এখন যখন বাচ্চাটা 30, এবং এইটা কাউন্ট করতে বলি না আমরা, প্রথম দিকে কাউন্ট করতে বলি যে অ্যারাউন্ড 30 উইকস বা তারপরে 28 থেকে 30 উইকসের পর থেকে সে যদি মনে করে যে নড়াচড়াটা কম মনে হচ্ছে তাহলে সে কাউন্ট করবে, আদারওয়াইজ কিন্তু কাউন্ট করার প্রয়োজন হয় না। এখন অনেক পেশেন্টের কোশ্চেন হচ্ছে যে আমার বাচ্চা আগে তো অনেক নড়তো, এখন দেখি আস্তে নড়ে। আমি তখন ওই যেমন হচ্ছে যে 28 উইকসের পরে বলি যে আপনার যদি মনে হয় কম নড়তেছে তাহলে আপনি সকালে নাস্তা খাওয়ার 1 ঘন্টা পরে 1 ঘন্টা খেয়াল করবেন, দুপুরে খাওয়ার 1 ঘন্টা পরে 1 ঘন্টা, এবং রাত্রে খাওয়ার 1 ঘন্টা পরে 1 ঘন্টা। সারাদিন এত বাচ্চা নড়লো কিনা এই টেনশন করার দরকার নেই, জাস্ট এই 3 ঘন্টা আপনি খেয়াল করেন। 3 ঘন্টা আপনি খেয়াল করে দেখেন, যদি প্রথম সকালে যদি 3 বার নড়ে, দুপুরে খাওয়ার পরে যদি 4 বার নড়ে, রাত্রে খাওয়ার পরে যদি সে 3 বার নড়ে, তাহলে টোটাল যোগ করে যদি 10 থেকে 12 বার হয়, দ্যাটস এনাফ। এখন বলে ম্যাডাম আস্তে নড়ে,
আগে তো অনেক জোরে নড়তো, এখন আস্তে নড়ে। আমি বলি দেখেন আপনার বাচ্চা আপনার সাথে সারাদিন ফুটবল খেলবে না, ও তো এখন বড় হয়েছে, মান সম্মান আছে, ও এখন ঘুমাবে, হ্যাঁ ও তো এখন ঘুমাবে। তো ওর পেশেন্টও হাসে, আমার মজা লাগে এটা। তো ও এখন ঘুমাবে, হ্যাঁ বাচ্চা যত বড় হবে লাস্টের দিকে যে বাচ্চা বড় হয় ও ঘুমায়, দেখবেন যে সকাল থেকে 12টা পর্যন্ত ঘুমিয়ে আছে, নড়বেই না। আপনি দৌড়তে আমার কাছে চলে আসছেন, এর দরকার নাই। পরপর 2 দিন খেয়াল করেন যে না, পরপর 2 দিন আমি খেয়াল করলাম এবং আমি যেই নিয়মে বলছি সেই নিয়মে খেয়াল করে দেখলাম যে 10 থেকে 12 বার হচ্ছে না, তখন আপনি দৌড়ে আসেন। কিন্তু তার আগে দৌড়ানোর দরকার নেই, তার আগে আপনি আস্তে করে খান। আবার নড়াচড়া যদি সত্যিই কম মনে হয়, আপনি একটু খাওয়া দাওয়া করেন, শরবত খান, জুস খান বা কিছু খান, খেয়ে শুয়ে পড়েন, শুয়ে একটু খেয়াল করেন। এইভাবে আর কি নড়াচড়াটা খেয়াল করা যায়। তবে নড়াচড়া সারাদিন রাতে 10 থেকে 12 বার নড়লেই এনাফ। এবং লাস্টের দিকে বাচ্চা বড় হয় তখন কিন্তু নড়াচড়াটা একটু কমে যায় আগের মতো। যেমন হচ্ছে আপনার 28 সপ্তাহ থেকে 34 সপ্তাহের মধ্যে যেমন জোরে জোরে নড়বে বা 24 সপ্তাহে জোরে জোরে নড়ছে বা আগে নড়ছে, ওর চেয়ে একটু হয়তো কমও নড়তে পারে। আবার কোনো কোনো বাচ্চা অলস থাকে, তারা কিন্তু একটু কমও নড়ে। আবার অনেক বাচ্চা দেখবেন যে অনেক বেশি। একজন এসে বলে ম্যাডাম আমার বাচ্চা তো অনেক নড়ে, আমার কি করবো? কারণ আপনার বাচ্চা নড়ে তো ভালো, তো খুব বেশি নড়াটা আবার মনে হয় যে মাঝে মাঝে ইয়ে লাগে, তো আপনি একটু রেস্ট নিয়ে দেখেন, আপনি ঘুমাইলে হয়তো ওইও ঘুমাবে, এইরকম ব্যাপারটা আর কি। 10 থেকে 12 বার নড়লেই নর্মাল, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। পরপর 2 দিন যদি দেখেন যে 10 থেকে 10-এর নিচে হচ্ছে, তাহলে ডক্টরের কাছে যাবেন। জি ম্যাডাম, আমরা শেষের দিকে এই গর্ভাবস্থায় অনেকে বলেন যে হয়তো দেখা যায় যে শহরের জীবনে কোনো কাজ থাকে না তাদের হাতে, তো ওই সময় হাঁটাহাঁটি বা শারীরিক কিছুটা ব্যায়ামের প্রয়োজন হয় কিনা, বা যদি হয় তাহলে গর্ভবতী মায়ের জন্য স্বাভাবিক ব্যায়াম বা কি ধরনের ব্যায়াম করলে তাদের জন্য এটা উপকার হতে পারে, এই বিষয়ে আপনার যদি কিছু বলেন। হ্যাঁ, এখন আমি এই কোশ্চেনটা খুব ফেস করি যে ম্যাডাম আমি তো নর্মাল ডেলিভারি চাই, তার জন্য কি এক্সারসাইজ করব? তো আসলে ইউটিউব, ফেসবুকে অনেক এক্সারসাইজ দেখায়, ইয়োগা দেখায়। হ্যাঁ, আপনি যদি জীবনে কোনোদিন এক্সারসাইজ করে না থাকেন, তাহলে নতুন করে কোনো এক্সারসাইজ করার দরকার নেই। আপনার রেগুলার হাউস হোল্ড অ্যাক্টিভিটিস, অর্থাৎ রেগুলার গৃহস্থালী কাজকাম টুকটাক যেগুলো করেন, এগুলোই আপনার জন্য এক্সারসাইজ। বেশিক্ষণ দাঁড়ায়ও থাকবেন না, বেশিক্ষণ বসেও থাকবেন না। আর ওই যে ঘুমানোর ব্যাপারটা, ওই যে রেস্ট বলতে দুপুরে 2 ঘন্টা, রাত্রে 8 ঘন্টা, দেড় সানা। এর বাইরে আপনি হাঁটাচলা করলেন, আস্তে আস্তে টুকটাক ঘর-টর গোছালেন, আপনার রেগুলার কাজ করলেন। আপনি ইয়োগা করবেন, দৌড়াবেন, এক্সারসাইজ করবো, নর্মাল ডেলিভারি হবে, এগুলা কিন্তু নট নেসেসারি, এগুলা কিন্তু হার্ম হতে পারে। যদি আপনার আগের থেকে হাঁটার অভ্যাস থাকে তাহলে আপনি হাঁটতে পারেন সকালে, বা যাদের ডায়াবেটিস আছে তারা সকালে আধা ঘন্টা হাঁটলেন, তাও আবার একটু মোশনটা যেন স্লো হয়, অত বেশি দ্রুত হাঁটারও দরকার নেই। যেটাতে আপনার স্ট্রেস আসবে এরকম কাজ না করে বাদ বাকি আপনি করতে পারেন। বেশি ওয়েট লিফটিং করা, বেশি সিঁড়ি ভাঙা, এগুলো হয়তো সরাসরি ইম্প্যাক্ট নাই, তবে হতে পারে যেটা আপনার পিটা মানে আগেই ডেলিভারি শুরু করতে পারে, অথবা পানি ভেঙে যেতে পারে, যেটা ক্ষতি করতে পারে। তার চেয়ে নর্মাল হাউস হোল্ড অ্যাক্টিভিটিস যেগুলো, সেগুলো করতে পারবেন, একেবারে শুয়ে থাকা যাবে না, সেটা আবার খারাপ হবে। ম্যাডাম, গর্ভাবস্থায় ভ্রমণ করা মানে দূরবর্তী জায়গায় জার্নি, এটা কতটা প্রবলেম হতে পারে, বা এই বিষয়ে যদি একটু বলেন। জার্নি ব্যাপারটা আছে কি, যে জার্নি ইয়েস অর নো বলা যাবে না। হ্যাঁ, জার্নি আপনি করতে পারবেন না তা না, অবশ্যই করতে পারবেন, তো আপনার কন্ডিশনের উপর। যেমন আমরা যেটা দেখি যে বলা হয় অ্যাজ এ হোল একটা প্রেগনেন্ট লেডির জন্য ট্রেন জার্নি সেফ, ঠিক আছে। রিক্সা, বাস, মোটরসাইকেলে লাফালাফি করলেন, এইগুলো একটু ক্ষতিকর। হ্যাঁ, তবে যদি আপনার যাদের হচ্ছে জ্বরের ফুলটা নিচে থাকে, হ্যাঁ জ্বরের মুখে এসে ফুলটা পড়ে আছে, তারপরে হচ্ছে যাদের এর আগে অ্যাবর্শন হয়ে গেছে, বারবার হয়ে গেছে, অথবা সময়ের আগেই যাদের ডেলিভারি হয়ে গেছে, এরকম হিস্ট্রি যাদের আছে, তাদেরকে আমরা বলি যে না আপনি একটু রেস্টে থাকেন, সবার চেয়ে আপনি একটু আলাদা রেস্টে থাকেন। যেমন বেশি ভারী কাজ করবেন না, মোটরসাইকেল জার্নি করবেন না, বেশি হ্যাকটিক বাস জার্নি করবেন না, রিক্সা জার্নি হ্যাকটিক রিক্সা করবেন না। স্মুথলি যদি পারেন, একটু বাচ্চাকে স্কুল থেকে আনতে গেলাম, হ্যাঁ স্মুথলি আপনি যেতে পারবেন, বাট ওই যে ভাঙাচোরা রাস্তা দিয়ে লাফাইতে লাফাইতে গেলাম, এগুলো বেটার টু অ্যাভয়েড, এগুলো না করাই ভালো। তবে ট্রেন জার্নি, লং জার্নি যদি করতে হয় তাহলে অবশ্যই ট্রেন জার্নি, লঞ্চ জার্নি প্রিফারেবল। আচ্ছা ম্যাডাম, আমরা আরেকটা বিষয় জানতে চাই যে আমরা গর্ভধারণের সঠিক সময় আমরা জানি না, বা এটা অনেকেই ভাবি যে হয়তো আমি বিয়ে করলাম, অনেকে ওয়েট করে, হয়তো সন্তান নিতে দেরি করে, অনেক সময় দেখা যায় যে ইনফার্টিলিটি বিভিন্ন সমস্যাগুলো দেখা যায়। তো একজন দম্পতির কত বছর বয়সের মধ্যে তার সন্তান ধারণ করা প্রয়োজন,
বা এই বিষয়ে আপনার যদি কোনো পরামর্শ থাকে। একটা ব্যাপার কি জানেন, যে আমাদের দেশে হচ্ছে আপনার বিয়ের বয়স কত 18 বছর, তাই না? 18 নিচে কিন্তু বিয়ে করতে পারতেছেন না। বিয়ের পরে আপনি তাহলে 18 পরে কনসিভ করতে পারবেন, তার মানে আপনি তখন ফিট, এই জন্য আপনি বিয়ে করতে পারছেন, তাই তো? ঠিক কিনা? তাহলে আপনি 18 বছরে যেহেতু আপনাকে বিয়ের পারমিশন দেওয়া হয়েছে, তাহলে তো বাচ্চা নেওয়ার পারমিশন আছে, এটা নর্মাল। তবে আমরা বলতেছি 25 থেকে 30-এর মধ্যে অবশ্যই ফ্যামিলি কমপ্লিট করে ফেলা বেটার। এই সময় মেয়েদের হাই ফার্টিলিটি থাকে, অর্থাৎ এই সময় মেয়েদের শরীরটা সবচেয়ে বেশি ফার্টাইল থাকে, অর্থাৎ কি বলবো, মানে ইয়ে থাকে যে গর্ভধারণ করার জন্য যত উপযুক্ত, প্লাস হচ্ছে এটাকে মেনটেন করার জন্য উপযোগী। এই জন্য যারা লেট ম্যারেজ করতে চাচ্ছেন বা বিয়ে দেরি করতে চাচ্ছেন বাচ্চাদের, তাদের জন্য বলবো যে আপনার যদি কোনো প্রবলেম না থাকে তো 25 থেকে 30-এর মধ্যে আপনার কিন্তু ফ্যামিলি কমপ্লিট করা বেটার। এখন একটা মেয়ের আমার এখানে আসি দেখে 17 বছর লেখা, বললাম তোমার বয়সই তো হয়নি বিয়ে, তুমি এখন আমার বাচ্চা নিয়ে দৌড়ে চলে আসছো কিভাবে? বলে ম্যাডাম আমার বাবা হচ্ছে বয়স বাড়ায় দিয়ে বিয়ে দিচ্ছে। বুঝছেন, এগুলো প্রবলেম কিন্তু আছে। আবার যারা অনেক আসছে 45 ইয়ার্সে প্রেগনেন্ট লেডি, আমি বললাম আপনার তো বয়স বেশি, ডায়াবেটিস, প্রেশার, অনেক রকম থাইরয়েড, অনেক রকম সমস্যা আপনার, বা ওজন বেশি হয়, এগুলো প্রবলেম কিন্তু হতে পারে, তাদেরকেও আমাদের সেভাবে ম্যানেজ করতে। তবে মোস্ট ইম্পর্টেন্ট টাইম হলো 25 থেকে 30-এর মধ্যে ফ্যামিলি কমপ্লিট করে ফেলা। যাক, আমরা আজকের এই লাইভ থেকে আমরা একটা মেসেজ সবাইকে দিতে চাই, এটা অনেকেই জানেন, তারপরেও বলবো যে 30-এর মধ্যে আসুন আমরা আমাদের পরিবার কমপ্লিট করি। ম্যাডাম, আমরা আজকে গর্ভবতী মায়ের নিয়ে কথা বলতেছি, তারপরেও নতুন দম্পতিদের জন্য শুভকামনা রইল। যে অনেকেই অনেক সময় গর্ভের সন্তান নাই হয়ে যায়, অথবা গর্ভাবস্থায় নবজাতকের মৃত্যু বা শিশুর মৃত্যু হয়ে যায় অনেক সময়। এই কি কি কারণগুলো মানে এখন বর্তমানে এটা দেখা যাচ্ছে, কি কি কারণ থাকলে গর্ভে সন্তান নষ্ট হয়ে যেতে পারে, বা মিসক্যারেজ, যেটা তো রেগুলারই একটা বিষয়, কিন্তু সন্তান আসার পরেও একটা পূর্ণাঙ্গ শিশু মায়ের গর্ভে নষ্ট হয়। দুইটা বিষয়, মিসক্যারেজ এবং গর্ভাবস্থায় সন্তানের মৃত্যু, এই বিষয়ে যদি একটু বলেন। আচ্ছা, থ্যাংক ইউ আপনার কোশ্চেনের জন্য, ইম্পর্টেন্ট কোশ্চেন। কারণ একটা প্রথমেই বলছেন যে মিসক্যারেজ, আর একটা হচ্ছে যে পূর্ণাঙ্গ শিশু মায়ের পেটে মারা যাচ্ছে, দুইটা কোশ্চেন এখানে। প্রথমে যেটা হচ্ছে মিসক্যারেজটা হচ্ছে আর্লি যেটা হয়, হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে 4টা-5টা পর 2.5 মাস 2 মাস 3 মাসে তার অ্যাবর্শন হয়ে যাচ্ছে। এইটা সাধারণত দেখা যায় কোনো কারণই পাওয়া যায় না। প্রথম যেগুলো মিসক্যারেজ আর্লি যেটা হয়, অনেক সময় হার্টবিট আসার আগে বা হার্টবিট এসছে তারপরই দেখা গেল মিসক্যারেজ হয়ে গেছে। এগুলা মোস্ট অফ দ্য কজ থাকে হচ্ছে জিনগত সমস্যা বা ক্রোমোজোম সমস্যা। এগুলোতে আসলে আমাদের তেমন কিছু করারই থাকে না, তারপরে আমরা কিছু মেজারমেন্ট দিই, মানে কি বলবো, এটা সান্ত্বনামূলক চিকিৎসা যেটা বলে, সেটা হচ্ছে যে তাকে আমরা রেস্টে রাখি, কিছু হরমোন সাপ্লিমেন্ট দিই, কিছু ভিটামিনস বা সাপ্লিমেন্ট দিয়ে রেস্টে রাখা হয়। এটা গেল। আরেকটা হলো যে অনেক সময় মায়ের যদি প্রবলেম থাকে, মায়ের কিছু রোগের কারণে, যেমন মায়ের আনকন্ট্রোল ডায়াবেটিস, ঠিক আছে, সেক্ষেত্রে অবসান হয়ে যাওয়ার একটা ভয় থাকে। আনকন্ট্রোল থাইরয়েডের সমস্যা, থাইরয়েড ডিজিজ আছে, হ্যাঁ, এগুলা বা কোনো তাদের হচ্ছে মেটাবলিক ডিজিজ আমরা যেগুলো বলি, সেগুলো ডিজিজ আছে, মেডিকেল টার্ম বললে তো বুঝবেন না। তো এই সমস্যাগুলো যদি মায়ের কোনো রকম মেজর প্রবলেম ডিজিজ থাকে যেটা কন্ট্রোল নাই, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে সেটার ইফেক্টের জন্য বাচ্চা কিন্তু মিসক্যারেজ হয়ে যায়। মোস্ট অফ দ্য 50% কেস কিন্তু হয়ে যাচ্ছে। মা এভরি স্বাস্থ্য এভরিথিং ওকে, যেমন হচ্ছে তার কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, সবই ভালো আছে, কোনো কারণ নেই, হ্যাঁ, ব্লাড গ্রুপ অনেক সময় নেগেটিভ হলেও হয়, যেটা লেটে হয়, তো এইগুলো কিছুই নাই, তারপরেও মিসক্যারেজ হচ্ছে, যে এটা হচ্ছে আননোন কজ, এবং 50% কেসে দেখা যাচ্ছে আমরা কোনো কজ পাচ্ছি না। আর 50% কেসে যে ডায়াবেটিস, আনকন্ট্রোল ডায়াবেটিস, তারপরে থাইরয়েডের সমস্যা, প্রেশার, অনেক সময় প্রথম দিকে মা কনসিভ করছে 2 মাসের মধ্যে খুব বেশি জ্বর আসছে, এটা একটা। আবার ইনফেকশন, যেমন আপনার ম্যালেরিয়া, টাইফয়েড ইনফেকশন, আদার ইনফেকশন, সিফিলিস বা হেপাটাইটিস, এগুলো কিন্তু বাচ্চার উপর ইফেক্ট করে অনেক সময় অ্যাবর্শন হয়ে যায়। আর জিনগত সমস্যা তো বললামই, হ্যাঁ, এইগুলো আছে। অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম আমরা বলি, যেটা আপনার মানে ভিতরে একটা তার অ্যান্টিবডির সমস্যা হতে পারে, এগুলোর জন্য বাচ্চা মিসক্যারেজ হয়ে যায়। আর দ্বিতীয়ত একটা হচ্ছে জন্মগত ত্রুটি যদি থাকে ইউটেরাসের ভিতরে, অর্থাৎ জরায়ুর মধ্যে কিছু ত্রুটি আছে, বাচ্চাটা ওই অনেক সময় ছোট টিউমার থাকে যেটা আমরা বলি ফাইব্রয়েড, এটাও কিন্তু একটা কারণ হয় মিসক্যারেজ হওয়ার জন্য, হ্যাঁ। তারপরে
তার জরায়ুটাই জন্মগতভাবে একটা অ্যাবনর্মাল, সেক্ষেত্রে মিসক্যারেজ হয়। আর লাস্টে যেটা কোশ্চেনটা করলেন যে পূর্ণাঙ্গ বাচ্চা পেটের মধ্যে মারা যাচ্ছে, তো এইটা হচ্ছে সাধারণত যারা রেগুলার চেক আপে থাকে এবং আমাদের কথা মতো সে রেগুলার চেক আপ করতেছে, পরীক্ষা নিরীক্ষা করতেছে, সেক্ষেত্রে কিন্তু মারা যাওয়ার রেটটা কম। যদি তার ওরকম আনকন্ট্রোল ডায়াবেটিস না থাকে, খুব বেশি প্রেশার না থাকে, যেটা আমরা কি প্রেশারটা অনেক সময় যে লাস্টে খিঁচুনি রোগ হয়, যেটাকে ক্লামসি আমরা বলি, ঠিক আছে? তো ওই রকম যদি না হয়, হ্যাঁ, তারপরে আনকন্ট্রোল হাইপারটেনশন যেটাকে আমরা বলি, ঠিক আছে, অথবা তার কিডনি ডিজিজ, যদি লিভারের সমস্যা, এইগুলা যদি না থাকে তাহলে শান্ত হয় না, এবং এইগুলোর কারণে অনেক সময় গর্ভাবস্থায় লাস্টে বাচ্চাটা মারা যায়। বিশেষ করে ডায়াবেটিস বাচ্চাগুলো কোনো কিছু কন্ট্রোল থাকে না, হুট করে তারা মারা যেতে পারে। জি, আমরা চেষ্টা করব যে এই ধরনের ডায়াবেটিস বা প্রেশার, ম্যাডাম প্রেশারের বিষয়টা একটু আপনি যদি একটু বলেন, যে আমরা অনেক সময় শুনি যে প্রেশারের অনেক সময় মায়ের প্রেশারের বৃদ্ধির কারণেও অনেক সময় এক ধরনের জটিলতা তৈরি হয়, এটা কি কন্ট্রোলের কোনো বিষয় ম্যাডাম রয়েছে? প্রেশারকে আলাদা কিছু বলবেন ম্যাডাম? প্রেশার তো আসলে খুবই ইম্পর্টেন্ট প্রেগন্যান্সিতে। প্রথম যে আমরা বললাম যে আপনি 12 সপ্তাহের মধ্যে আমাদের কাছে আসবেন, তখন আমরা প্রেশার চেক করে দেখি। তখনই যদি আমরা প্রেশার বেশি পাই, তাহলে আমরা বুঝবো যে তার প্রেশারটা আগে থেকেই ছিল, প্রেগন্যান্সিতে শুরু হয় নাই। অনেকে প্রেগন্যান্সিতে বিভিন্ন রকম চেঞ্জ হয় আমাদের শরীরে, বিভিন্ন হরমোন, বিভিন্ন জিনিসের জন্য প্রেগন্যান্সিতে চেঞ্জ হয়। তার জন্য কিন্তু অনেকের অ্যারাউন্ড 20 উইকস, অর্থাৎ 5 মাসের সময়টায় তো অনেকের প্রেশার বেড়ে যায়, হাত পা ফুলে যায়, যেটা একটা ডেঞ্জার সাইনের মধ্যে আসে, তাই না? কিন্তু যাদের ওই আগে থেকেই প্রেশার আছে, আমরা যদি তার ট্রিটমেন্টটা চেঞ্জ হয়ে যাবে, প্রেগন্যান্সিতে প্রেশারের ওষুধটা চেঞ্জ হয়ে যাবে, এবং রেগুলার প্রেশার, এটা যেন কোনো ইয়ে না হয়, যে আমরা বিভিন্ন রকম ওষুধ দিই যাতে তার হচ্ছে ক্লটিং ইয়েটা না হয়, হ্যাঁ, তো এই ওষুধগুলো খাইলে রেগুলার চেক আপে থাকলে এটা তেমন প্রবলেম হয় না। তারপরে আমাদের রেগুলার চেক আপ করে যেতে হবে। আর প্রেগন্যান্সিতে যদি তার নতুন করে প্রেশার বেশি হয়, সেটার জন্য আমাদের কিছু রিস্ক ফ্যাক্টর আমরা আগে থেকে খেয়াল করি, যে তার বেশি ওয়েট গেইন করতেছে কিনা। কারণ আপনার যদি ওয়েট গেইন বেশি হয় প্রেগন্যান্সিতে, তাহলে কিন্তু একটা প্রেশার বাড়ার ভয় আছে। অনেক মা পা ফুলে নিয়ে এসছে, মানে আমার পাটা ফুলে গেছে, প্রেশার নর্মাল, তার ঘুম সব ঠিক আছে। তা আমি বললাম আপনি কি কাঁচা লবণ খান? বলে হ্যাঁ। যে আপনার সমস্যা তো ওইখানে। এই যে প্রেগন্যান্সিতে অনেক মা দেখবেন লবণ খায়, প্রচুর কাঁচা লবণ খায়, এটা কিন্তু ক্ষতিকর। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা দেখি, তার এগুলা দেখি, এবং রেগুলার যদি আমরা চেক আপে রাখি, প্রেশারও কন্ট্রোল করা যায়, এবং সেক্ষেত্রে অনেক সময় সমস্যা কিন্তু হয় না। জি, এক কথায় আমরা কাঁচা লবণ খাওয়া, ওজন বাড়ানো বা অতিরিক্ত ওজন বাড়িয়ে ফেলা, এই ধরনের কাজ থেকে দূরে থাকবো। একদম শেষের দিকে অনলাইন প্রশ্ন, মানিক মিয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাডাম, হেপাটাইটিস বি ভাইরাস থাকলে বাচ্চার কোনো এফেক্ট হবে কিনা? হেপাটাইটিস ভাইরাস থাকলে বাচ্চার এফেক্ট সরাসরি ওরকম না, আমরা তখন আরো কিছু জিনিস দেখি যে হেপাটাইটিসটা কোন পর্যায়ে আছে। মানে এইটা হচ্ছে যে মানে তার হচ্ছে আমরা যদি শুধু ক্রনিক ক্যারিয়ার হয় এবং তার হচ্ছে আমরা মানে অ্যান্টি বডি লেভেলটা দেখি, যদি বেশি থাকে তাহলে বাচ্চা এফেক্ট করে। আর যদি দেখি যে না একটা লেভেলে আছে, এই লেভেলে শান্ত বাচ্চার এফেক্ট করে না। তবে হেপাটাইটিস পজিটিভ মাদের অ্যান্টিবডি টাইটার করে বা ভাইরাল লেভেলটা দেখা হয়। হ্যাঁ, ভাইরাল লেভেলটা যদি বেশি থাকে তাহলে তার ট্রিটমেন্ট দিতে হবে, এবং সেক্ষেত্রে সেটা ট্রান্সমিট হতে পারে হচ্ছে ব্লাডের মাধ্যমে। সেক্ষেত্রে আমাদের বাচ্চা ডেলিভারির সাথে সাথে আমরা বাচ্চাকে ভ্যাকসিন দিয়ে দিই, এবং মানে ইমিউনোগ্লোবুলিন যেটা বলি আমরা, ভ্যাকসিনও দেওয়া হয় একটি, প্লাস হচ্ছে ইমিউনোগ্লোবুলিন দিয়ে দিই, অর্থাৎ মায়ের শরীর থেকে ভাইরাসের যে অ্যান্টিবডিটা আসছে বাচ্চার শরীরে, সেটা যেন মিনিমাইজ হয়, এই জন্য তাকে ইমিউনোগ্লোবুলিনও দেওয়া হয়, এবং অ্যাক্টিভলি হেপাটাইটিস বি ভ্যাকসিনেশনও করা হয়। তবে ওই যে বললাম যে ভাইরাল মার্কারটা আমাদের দেখা হয় কিছু, প্লাস হচ্ছে কত লোডিংটা, ভাইরাস লোডটা কত বেশি কিনা, সে অনুযায়ী দেখা হয়। তবে অবশ্যই ইফেক্ট আছে, কিন্তু যদি বেশি হয় তাহলে বাচ্চার ক্ষতি করবে, আদারওয়াইজ তেমন কোনো ক্ষতি করে না। ম্যাডাম, ভ্যাকসিনের কথাটা বলছিলেন, আমরা গর্ভবতী মায়ের মানে ভ্যাকসিন গুলো নিয়ে যদি একটু সংক্ষেপে যদি একটু বলেন। ভ্যাকসিনের ব্যাপারটা হচ্ছে যে গর্ভবতী মায়ের তো এখন অনেক ভ্যাকসিনই নেওয়া যায়, বলতেছে যেগুলা লাইভ ভ্যাকসিন ওগুলো নেওয়া যাবে না। হ্যাঁ, ইনঅ্যাক্টিভ ভ্যাকসিন গুলো আমরা নিতে পারবো। নর্মালি যেটা আমরা দিই টিটানাস টক্সাইড, এটা 5 মাসের পর থেকে, যাদের আগে থেকে টিটি নেওয়া নাই তারা 2টা ডোজ নেবে, আর যাদের ভ্যাকসিনেশন করা আছে তাদেরকে আমরা বলি 6-7 মাসের সময় একটা নিয়ে নেবেন, তাহলেই হবে। এটা হচ্ছে সবার জন্য।
এরপরেও এখন প্রেগনেন্সিতে হচ্ছে যে নিউমোনিয়া, তারপরে রুবেলা MMR যাদের দেওয়া থাকে, হ্যাঁ, তাদের আবার নতুন করে ভ্যাকসিন লাগে, এরকম ভ্যাকসিনের কথাটা বলতেছে। কিন্তু আমরা কমনলি যেটা করা হয় টিটিটা দেওয়া হয়। জি ম্যাডাম, আমরা আরো দু একটা প্রশ্ন অনলাইনে ছিল, আপনি আলোচনা করেছেন অবশ্য। সাদ আব্দুল্লাহ লিখছেন, গর্ভাবস্থায় পাকা পেঁপে বা কাঁচা পেঁপে খাওয়া যাবে কিনা, আর খেলে কোনো সমস্যা হবে কিনা, ম্যাম যদি একটু বলতেন। পাকা পেঁপে নিয়ে ম্যাডাম বলেছেন, কাঁচা পেঁপে নিয়ে যদি একটু বলেন। কাঁচা পাকা দুটোই খাওয়া যাবে না, মানে কাঁচা পেঁপেটা মানে আরো বেশি আঠাটা, মানে কাঁচা পেঁপেটা আরো বেশি ক্ষতিকর। দরকার নেই দুনিয়াতে, আমি তো বলি দুনিয়াতে এত শাকসবজি থাকতে আপনার পেঁপে খাওয়ার শখ হলো কেন? পেঁপে কেন খাইতে হবে? হ্যাঁ, পেঁপেই খেতে হবে তার কোনো কথা আছে নাকি? পেঁপের হ্যাঁ, অল্টারনেটিভ তো বহুত কিছু আছে, আপনি ওইটা খান। ওইটা খান। নজরুল ইসলাম শাওন লিখছেন, অনেক সুন্দর অনুষ্ঠান, ধন্যবাদ নজরুল ইসলাম শাওনকে। তারপরে মিয়া বাইজিদ লিখেছিলেন, আসসালামু আলাইকুম, গর্ভবতী মায়ের জন্য কোন খাবারগুলো প্রাধান্য দিতে হবে এবং কোনগুলো এড়িয়ে যেতে হবে? আমরা অনেক আলোচনা করেছি এই বিষয়ে, ধন্যবাদ। তো অনলাইনে অনেক প্রশ্ন ছিল, অনেক আজকের আমরা একদম শেষের দিকে ম্যাডাম, আমরা ইনসাফ বারাকা হাসপাতাল স্বাস্থ্যকতা আমরা এই অনুষ্ঠানটা করি মানুষের সচেতন হওয়ার জন্য। সোশ্যাল মিডিয়ায় যারা এখন লাইভ দেখলেন এবং পরবর্তীতেও দেখবেন, ম্যাডাম আপনি কিভাবে এই অনুষ্ঠানটা মূল্যায়ন করছেন? আপনার কি পরামর্শ রয়েছে আমাদের এই অনুষ্ঠানের জন্য? না, এটা তো হচ্ছে খুবই ভালো, ধন্যবাদ আপনাকে, খুবই ভালো একটা প্রোগ্রাম। কারণ এটা হচ্ছে যে প্রোগ্রামের মাধ্যমে অনেকে অনেকের কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। যে ক্ষেত্রে যেমন এটা ফেসবুক প্লাস হচ্ছে ইউটিউব চ্যানেলে থাকবে, যখন মনে করবেন দেখতে পারবেন, কোশ্চেন অনেক কিছু আমার মনে হয় ক্লিয়ার হবে। আর এরকম লাইভ প্রোগ্রামটা আসলে করা খুবই জরুরি। মানুষ তো এখন ফেসবুক আর ইউটিউব নিয়েই পড়ে থাকে, তো ফেসবুক ইউটিউবের মাধ্যমে যদি কিছুটা উপকৃত হয় তাহলে সেটার জন্য তো আমাদের আসলেই ভালো লাগবে, আমরা তো এই কাজের জন্যই আছি। এবং ইনসাফ বারাকা তো সেই সেবারমূলক কাজেই রয়েছে। ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হসপিটাল বলতে অনেকে মনে করে এখানে মা ও শিশুর কথা বলেন নাই, এবং আপনারা যেটা করছেন এখানে কিন্তু প্রসূতি সেবার কোনো ভিডিও দেখান নাই, আপনারা শুধু দেখাচ্ছেন কিডনি কিডনি কিডনি। সো এখানে কিন্তু মানুষের একটা কনফিউশন আছে, সেই জন্য বলতেছি এখানে 100% গাইনি এবং প্রসূতি সেবা প্রযোজ্য, এবং এখানে আমরা গাইনির অনেক কনসালটেন্ট, অনেক প্রফেসর এখানে বসি, এবং প্রতিদিন মোরালেস 5 জন 7 জন করে ডক্টর এখানে চেম্বার করেন। এখানে আপনার সিজার থেকে শুরু করে হিস্টেক্টমি, ল্যাপারোস্কোপি, হিস্টোস্কোপি, এভরিথিং অপারেশন কিন্তু হয়। কিন্তু ইনসাফ বারাকা এটা প্রচার করতেছে না, অলওয়েজ কিডনির অপারেশন দেখাচ্ছে, কিডনির কথা বলতেছে, ডায়ালিসিসের কথা বলতেছে। এটা আমার ইনসাফ বারাকার বিরুদ্ধে একটা অভিযোগ। যাক, আমি আজকে এই অভিযোগটা লিখিতভাবে নিলাম, যেহেতু এটার দায়ভার আমারও অনেকটা রয়েছে। তো আজকে আমরা কোনো কিডনির অনুষ্ঠান করতেছি না, আমরা গর্ভবতী মা ও শিশুদের জন্য অনুষ্ঠান করছি, এবং এটা ম্যাডামের দ্বিতীয় অনুষ্ঠান। অতএব আমরা চেষ্টা করছি, এটা কিছুটা হলেও শুরু হয়েছে আর কি, আমরা এটাকে অব্যাহত রাখতে চাই ম্যাডাম। আমরা শেষের দিকে আরেকটা প্রশ্ন এসেছিল যে মায়েরা সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, গর্ভবতী মায়েরা, তাদের এটার জন্য রেডিয়েশন বা কোনো ধরনের কোনো ক্ষতি আছে কিনা সন্তানের? ধন্যবাদ, কোশ্চেনটা আসলে খুবই সমসাময়িক, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অবশ্যই আছে, যখন কোনো মা এসে আমাকে বলে আমার তো ঘুম হয় না ম্যাডাম, সারা রাত আমি ঘুমাই না, আমি বললাম সারা রাত আপনি কি করেন? এই করি, কয়বার মোবাইল টিপেন, মোবাইলটা কোথায় রাখেন, সব পেশেন্টের এই কথা, ম্যাডাম ঘুমাস না তো তাই মোবাইল দেখি। আমি বলি মোবাইলটা জানলা দিয়ে ফেলে দিবেন, তারপরে 10টা থেকে 11টার মধ্যে শুয়ে পড়বেন, দেখবেন ঘুম আসবে, না আসলে এরপরে আমি ওষুধ দিব। সো মোবাইলটা কিন্তু আমাদেরকে একদম একটা ঘুমাইতে দিচ্ছে না, আপনার সময়গুলো নষ্ট করতেছে, ইম্পর্টেন্ট সময়। প্রেগনেন্সিতে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, আপনার বাচ্চা সুস্থ থাকার জন্য আপনি প্ল্যানিং করবেন, কালকে কি খাবো, কি করব, ইভেন কিছু রিলিজিয়াস জিনিসগুলো যদি আপনি রেগুলার প্র্যাকটিস করেন, এটা কিন্তু ইফেক্ট আছে, যে যেই রিলিজিয়নেরই হোক, যে ধর্মেরই হোক, সেটা আসলে এই সময় অনেকটাই গুরুত্ব দেওয়া উচিত। তো ওই যে মোবাইল নিয়ে বসে বসে ভিডিও দেখতেছেন, এটা তো অবশ্যই ক্ষতিকর দিক আছে, এটা সাউন্ড আছে, এটা চোখের ক্ষতি করতেছে, চোখ থেকে আপনার ব্রেনে যাচ্ছে, ব্রেন থেকে আপনার ইনডিরেক্টলি বাচ্চার উপর অবশ্যই ইফেক্ট করবে, আপনার মেন্টালিটি বাচ্চার উপর ইফেক্ট করবে। সো এই প্রথমেই যেটা বলা হয়েছে মেন্টাল হেলথ নিয়ে কিন্তু আপনি বলছিলেন, এবং বলছি যে মাকে অবশ্যই মেন্টালি সাউন্ড থাকতে হবে, মেন্টালি ভালো থাকতে হবে। আর সেই জন্য মোবাইলটা আসলে আমাদের মানসিকভাবে কিন্তু খিটখিটে, মেজবাজ থেকে শুরু করে এভরিথিং এ কিন্তু একটা আনসোশাল করে দিচ্ছে, কে কি করলো যে দেখা, ওইদিকে কি করলো দেখা, এই যে আমাদের একটা অ্যাটিটিউড চলে আসে, সারাদিন মোবাইলের মধ্যে ডুবে থাকে, এটা খুবই খারাপ, খুবই খারাপ। অবশ্যই মোবাইল বাদ দিয়ে দেন, প্রেগনেন্সিতে মোবাইল বেশি, যে ফোন ধরবো আর রেখে দেবো, আর বাইরে আসলে কোনো কিছু
বেশি করা উচিত না। জি, আমরা শেষ করব। ডাক্তার রেবেকা সুলতানা ম্যাডামকে আমরা কোথায় পাবো? একটা অফলাইনে একটা প্রশ্ন ছিল যে ম্যাডামকে আমরা কোথায় ম্যাডামের সেবা পেতে পারি, রেবেকা ম্যাডামকে আমরা কোথায় পেতে পারি? আমি তো আছি আপনাদের সাথে, এই যে এখন অনলাইনে আছি, ফেসবুকে আছি, ইউটিউবে আছি। তাছাড়া আমি আদ্দিন হসপিটালে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি, সকাল থেকে 2টা পর্যন্ত আমার অফিস টাইম। এর বাইরে আমি ইনসাফ বারাকা চেম্বার নিয়মিত করি। তো ইনসাফ বারাকায় আপনারা করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। জি, নিরাপদ প্রসব এবং নিরাপদ মাতৃত্বের জন্য আপনার খুব সংক্ষেপে বা এক লাইনে কি বলতে চান, কি পরামর্শ নবাগত মায়েদের জন্য? নবাগত মা তো এখন বেশি দিন হয় না, কারণ এখন সবাই 1-2টা করে বাচ্চা নেয়। আগে তো অনেক ছিল, অবহেলা ছিল, অযত্ন ছিল। এখন তো আমি বলবো সেই সুযোগ নেই, কারণ প্রেগন্যান্সি হচ্ছে আপনার 1-2টা। সো এই প্রেগন্যান্সি প্ল্যানিং থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আপনি অবশ্যই এটার প্রতি যত্নশীল থাকবেন, আপনার ফ্যামিলির সবাই এটার প্রতি যত্নশীল থাকবে। আর অবশ্যই ডক্টরের শরণাপন্ন থাকতে হবে, কারণ আপনি ইউটিউব দেখে কিছু যোগা করলেন, ইউটিউব দেখে কিছু ওষুধ খাইলেন, খেয়ে আপনি ডাক্তারি করলেন, এগুলোরও কিন্তু ব্যাড ইম্প্যাক্ট আছে। এবং এই টাইপের পেশেন্ট আমরা পাচ্ছি, যারা আমরা ম্যাডাম আমি তো ডাক্তারের কাছে আসি নাই কারণ আমি এই ওষুধগুলো ইউটিউব দেখে খাইছি। রিয়েলি কিন্তু এটা আসতেছে, প্রচুর আসে, আমি দিনে পাচ্ছি যে এরকম ওষুধ খাইছি, এগুলা খেয়ে আসছি, তারপরে আমি এই যোগা করতেছি আমরা নর্মাল ডেলিভারির জন্য। হ্যাঁ, এই পেশেন্টগুলো কিন্তু অনেক আসতেছে, বিশেষ করে ইয়াং জেনারেশন। তো আমি বললাম যে চিকিৎসা আপনার হাতে না, আপনি অবশ্যই চিকিৎসার ব্যাপারে অ্যালার্ট থাকবেন এবং ডক্টরের শরণাপন্ন হবেন যে কোনো প্রবলেম নেই, কারণ আপনার স্বাস্থ্যের নিশ্চয়তা আমরা দেওয়ার জন্য বসে আছি। যে কোনো প্রেগন্যান্সি আসলে রিস্ক মুক্ত থাকার জন্য রেগুলার চেক আপে আসতে হবে। খাবার দাবার ব্যাপার থেকে সব কিছুই আসলে গুরুত্ব সহকারে দেখা উচিত একটা সুস্থ সুন্দর বাচ্চার জন্য। এবং আপনি যদি পুষ্টিকর খাবার খান, যেমন বাদামের কথাটা বলতে ভুলে গেছি, বাদামটা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে, অনেকে খায় অনেকে খায় না। তো এই জাতীয় যদি পুষ্টিকর খাবার খান, ভবিষ্যৎ জেনারেশনটা আমার মনে হয় তারাও হেলদি হবে, ব্রিলিয়ান্ট হবে এবং ভালো হবে। সেই জন্য আপনাকে এই প্রেগন্যান্সি থেকেই টেক কেয়ার করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ ম্যাডাম, 1 ঘন্টারও বেশি সময় আমাদের আজকের এই অনুষ্ঠানে দিলেন। যারা সোশ্যাল মিডিয়াতে যারা রয়েছেন তারা পরবর্তীতে আপনারা যারা এই লাইভ দেখবেন সবাইকে শুভকামনা জানিয়ে, এবং যারা বাবা হবেন, যারা মা হবেন, তাদের সবাইকে অগ্রিম অভিনন্দন জানিয়ে আজকে এখানেই শেষ করছি অনুষ্ঠান। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কম খরচে কিডনি চিকিৎসায় দেশের সেরা প্রতিষ্ঠান ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল। এখানে রয়েছে লেজার মেশিনে কিডনির পাথর অপসারণের অত্যাধুনিক ব্যবস্থা, 4টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার, আইসিইউ, ডায়ালাইসিস সহ জেনারেল হাসপাতালের সকল সুবিধা। এছাড়া সকল পরীক্ষা নিরীক্ষায় রয়েছে 40% পর্যন্ত ছাড়। ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল, মগবাজার, ঢাকা। ঢাকায় চিকিৎসা নিতে এসে থাকা খাওয়া নিয়ে ভাবছেন? বারাকা ফাউন্ডেশন ব্যবস্থা করেছে কম খরচে মানসম্পন্ন নিরাপদ পরিবেশে থাকার সুবিধা। বারাকা রেসিডেন্সি, রোগী ও স্বজনদের আবাসন। ইনসাফ বারাকা হাসপাতালের পাশে 18 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা। হটলাইন 01979098099। বারাকা ফাউন্ডেশনের একটি কল্যাণ উদ্যোগ। সময়ের সাথে বাড়ছে চিকিৎসার মান, তা তো মুখের সেবায় তাই একটাই নাম, ডক্টর রিয়াদ ডেন্টাল পারফেকশন। দেশের গণ্ডির মধ্যে আন্তর্জাতিক সেবা, ডক্টর রিয়াদ ডেন্টাল পারফেকশন। ঢাকায় চিকিৎসা নিতে এসে থাকা খাওয়া নিয়ে ভাবছেন? বারাকা ফাউন্ডেশন ব্যবস্থা করেছে কম খরচে মানসম্পন্ন নিরাপদ পরিবেশে থাকার সুবিধা। বারাকা রেসিডেন্সি, রোগী ও স্বজনদের আবাসন। ইনসাফ বারাকা হাসপাতালের পাশে 18 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা। হটলাইন কম খরচে কিডনি চিকিৎসায় দেশের সেরা প্রতিষ্ঠান ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল। এখানে রয়েছে লেজার মেশিনে কিডনির পাথর অপসারণের অত্যাধুনিক ব্যবস্থা, 4টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার, আইসিইউ, ডায়ালাইসিস সহ জেনারেল হাসপাতালের সকল সুবিধা। এছাড়া সকল পরীক্ষা নিরীক্ষায় রয়েছে 40% পর্যন্ত ছাড়। ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল, মগবাজার, ঢাকা। স্বাস্থ্য